আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রুপের লাইভ ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় ভার্ব অংশের তৃতীয় ক্লাস, সেমি মডেল ভার্ব থেকে শুরু হবে আলোচনা। আমরা এর আগের ক্লাস শেষ করেছিলাম এখান থেকে। আমি আপনাদেরকে বলেছিলাম ভার্বাল ইডিয়ম, ফ্রেজাল ভার্ব এবং প্রিপোজিশনাল ভার্বের মধ্যে ডিফারেন্সেস আছে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলাদা একটা ক্লাস নেব। তো তারপর থেকে আমরা এখানে শেষ করেছিলাম। আমরা আজকের আলোচনা শুরু করব সেমি মডেল ভার্ব থেকে। তো এখানে খেয়াল রাখবেন, নিড এ নিজে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, মানে মেইন ভার্ব হতে পারে, আবার মডেল ভার্ব হতে পারে। ডিয়ার এর ক্ষেত্রেও তাই, ইউজ টু এর ক্ষেত্রে তাই। তো ইউজ টু এর এই ব্যবহারটা এখন তেমন প্রচলিত না। এটা ট্রেডিশনাল গ্রামার অনুসারে এই ইউজ টু এর মেইন ভার্ব হিসেবে ব্যবহারটা এখন নাই বললেই চলে। এখন এটা মূলত মানে ইউজ টু এর কথা বলতেছি আমি, ইউজ না, ইউজ টু। তো এগুলো যখন মডেল হিসেবে ব্যবহার হবে, ঠিক আছে, এদেরকে এখন সেমি মডেল কেন আমরা বলি দেখেন। সেমি মডেল এরা যখন মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে, যেমন আমি বলতেছি যে আই নিড আ পেন, এখন আমি বলতেছি যে হোয়াট আই নিড ইজ আ গুড রেস্ট, অথবা আমি বলতেছি যে অল আই নিড ইজ আ গুড প্র্যাকটিস। যেমন এরকম দেখেন, হোয়াট আই নিড ইজ আ গুড স্লিপ, গুড স্লিপ, গুড স্লিপ। এখানে কিন্তু নিড মেন ভার্ব, ঠিক আছে। অথবা দেখেন হোয়াট আ চাইল্ড নিডস ইজ লাভ। দেখেন এ রাইটার অফ স্টোরিজ, a writer of stories needs imagination, imagination। তাহলে এই যে এই ক্ষেত্রগুলোতে এরা মেইন ভার্ব। এখানে দেখেন এটা কিন্তু মেইন ভার্ব, এই ক্লজের মেইন ভার্ব। হোয়াট আ চাইল্ড নিডস, এ রাইটার অফ স্টোরিজ নিডস ইমাজিনেশন। তো এই ক্ষেত্রগুলোতে কি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রগুলোতে দেখেন এইটা কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারতেছে নিড, আমরা যে নিডের কথা বললাম। তো এটাকে আমরা কি করতে পারি, যেমন বলা হচ্ছে হি নিড নট ডু বিজনেস, ব্যবসা করার দরকার নাই। অথবা he need not do a job। এই ক্ষেত্রে দেখেন আমরা এই নিডটা ব্যবহার হলে এই ক্ষেত্রে কিন্তু ক্যানের মতো, ঠিক আছে, যে হি ক্যান নট ডু এ জব অথবা হি ক্যান নট ডু বিজনেস, তখন আমার ওর সঙ্গে কিন্তু এস বাই এস লাগতেছে না, থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও। তো এটাই আমাদের মাথায় রাখতে হবে, যদি কোনো ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে এবং মডেলের মতো কাজ করতে পারে, মানে একই ভার্বের দুইটা ফাংশন যখন হচ্ছে থাকতেছে, সেক্ষেত্রে আমরা এদেরকে বলতেছি সেমি মডেল ভার্ব। ডিয়ারের ক্ষেত্রেও সেম। আর এখানে আমাদের যে ঝামেলাটা হবে, ঝামেলাটা হলো ইউজ টু নিয়ে। আপনারা ইউজ টু এর মেইন ভার্ব হিসেবে কেউ ব্যবহার দেখছেন বলে মনে হয় না। যাই আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন দেখাই, কারণ আমি যেভাবে ডিটেল আলোচনা করি ওইভাবে আলোচনা করতে গেলে কমপক্ষে আর আমার ক্লাস নেওয়ার সময় হয়ে ওঠে না। তিনটা কারণে হয় না। ফার্স্ট ওয়ান, নিজের ব্যস্ততা থাকে। দুই, অনেক প্রশ্নের সোর্স খুঁজতে হয়, এইগুলো নিয়ে সারাদিনে প্রচুর সময় চলে যায়। তারপরেও ব্যক্তিগত অনেক কাজ আছে। তো এই ক্ষেত্রে দেখেন এই কোশ্চেনটা, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। আমি প্রশ্নটা হয়তো বা ভুলবশত মাস্টারে ঢুকাইনি, কিন্তু এটার আমি প্রশ্ন হওয়ার পরেই সোর্স জানতাম, কারণ মোটামুটি আমার বাংলাদেশি যে বইগুলো আছে এগুলো বই প্রায় সবই পড়া আছে, কোন বইগুলো থেকে প্রশ্ন সেট করা হয়। তো এই কোশ্চেনটা দেখেন, এই যে এই কোশ্চেনটা,
হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট? রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট 20-21-এর। তাহলে দেখেন অপশন এইতে ডিডি ইউজ টু স্মোক, অপশন বিতে আছে ডিডি ইউজ টু স্মোক, সিতে আছে ইউজ টু স্মোক, আর ডিতে আছে ওয়াজ হি ইউজ টু স্মোক। তো আমরা বুঝতে পারতেছি এখানে রাইট মানে ইনকারেক্ট এইটাই, কারণ যদি আমরা ওয়াজ ব্যবহার করি তখন ইউজ টু এর পরে যে ভার্বটা থাকবে মানে বি ভার্বের পরে অভ্যস্ত বুঝালে সেক্ষেত্রে কিন্তু কি হবে, আইএনজি হবে। কিন্তু বলা হচ্ছে সুগার ইজ ইউজ টু সুইটেন দ্য টি, বা সুগার ইজ ইউজ টু সুইটেন টি, চা মিষ্টি করার জন্য কি করা হয়, সুগার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু যদি কোনো কিছু ব্যবহার করা বোঝায়, ব্যবহৃত হয়, সেক্ষেত্রে বস্তুবাচক সাবজেক্ট থাকে, তারপরে ওই যে ইট ইজ ইউজ টু ডু ইট, মানে ইট ইজ ইউজ টু রিপেয়ার দ্যাট, এইরকম সেন্সে আমরা কি করি, বি ভার্ব যদি প্যাসিভ সেন্সে থাকে তারপরে ইউজ টু, তারপরে কিন্তু বেস ফর্ম হয়। কিন্তু যদি অভ্যস্ততা বোঝায়, এখানে ব্যক্তির অভ্যস্ততা বোঝাচ্ছে যে ওয়াজ হি ইউজ টু, তো সে কি অভ্যস্ত ছিল, সেক্ষেত্রে এখানে হবে স্মোকিং, এখানে হবে স্মোকিং। এই কারণে এই সেন্টেন্সটা ইনকারেক্ট ছিল, স্মোক হবে না। তো কিন্তু এখানে দেখেন ডিডি ইউজ টু স্মোক, এইটা আপনারা পেতে পারেন, ঠিক আছে। ইউজ হি টু স্মোক এইটা এবং এইটা, এই দুটো মানে ব্যবহার খুঁজে পাওয়া আপনাদের টাফই হবে, তারপরে এইটা পাবেন, কিন্তু এই ব্যবহারটা নাও পেতে পারেন। তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, তারপরে আমি রেফারেন্স দিচ্ছি। দেখেন ইউজ টু এর গ্রামার পয়েন্টে কি বলা আছে। নেগেটিভে ডিডন্ট ইউজ টু, খেয়াল করেন, ঠিক আছে। এই যে ইউজ নট টু নেগেটিভে, অথবা ইউজ নট টু, আই ইউজ টু ভালো কথা, উই ইউজ টু গো সেলিং, ইউ ইউজ টু সি এ লট অফ আর্ট, ডিডন্ট ইউ। যেটা আপনাদেরকে দেখানো ইউজ টু এর ব্যাপারটা, এই যে দেখেন ইউজ টু এর ক্ষেত্রে কি বলা আছে, modal verbs are followed by infinitive of another verb without to. The exceptions are ought to and used to. You must find a job, ভালো কথা, you ought to stop smoking। দেখেন এখানে যেটা বলা আছে যে এদের পরে ভার্বের কি বসবে, বেস ফর্ম বসবে, মানে উইথাউট টু, টু ছাড়া যে ইনফিনিটিভ, যেটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ, তাহলে ইউ ought to stop smoking, ঠিক আছে। আই ইউজ টু স্মোক, এই যে দেখেন আই ইউজ টু স্মোক, কিন্তু যখন এর সাথে যদি আই এম ইউজ টু হয় তাহলে ইউজ টু স্মোকিং হবে। বাট এই যে আই গেভ আপ 2 years ago, কিন্তু আমি 2 বছর আগে ছেড়ে দিয়েছি। এখন আমরা আগের জায়গায় ফিরে যাই। এখন আমরা এখান থেকে দেখেন ডিয়ার নিডের পরে নিড প্লাস ভার্বের বেস ফর্ম বসলে, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে এদের পরে ভার্বের বেস ফর্ম বসলে এরা মডেল ভার্ব রূপে কাজ করে। এই যে যেমন দেখেন এখানে যেটা বলা আছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এদের পরে, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম বসলে এরা তখন কাজ করবে হলো মডেল অক্সিলারি হিসেবে, মডেল ভার্ব। দেখেন হি ডিয়ার নট টাচ মি, ঠিক আছে, মডেল ভার্ব। হাউ ডেয়ার ইউ, এটা হলো ইন্টারোগেটিভে আর এটা হলো নেগেটিভে, হি ডেয়ার নট, ডেয়ার্স কিন্তু হলো না। তারপরে দেখেন দেয়ার নি টু এর পূর্বে ডু নট ডাজ নট বসলে এদের সাথে দেখেন যখন এরা নিজেরা মডেল ভার্ব হিসেবে কাজ করবে, যে লাইক ক্যান, ঠিক আছে, ক্যান, যে হাউ ক্যান ইউ ডু দিস, হাউ ক্যান ইউ ডু দিস, ঠিকভাবে হি ক্যান নট ডু দিস। তো যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সে এদের পরে বেস ফর্ম বসবে, দেখবেন বেস ফর্ম, সেক্ষেত্রে বোঝাই যাবে এদের ফাংশনটা হবে মডেল ভার্বের মতো, মানে এরা মডেল অক্সিলারি। আবার কিন্তু যদি এদের পূর্বে ডু নট ডাজ নট বসে, ঠিক আছে, অথবা এদের সঙ্গে এস বা ইয়েস যুক্ত পান, সেক্ষেত্রে কিন্তু এরা অথবা এদের পাস্ট ফর্ম পান, ঠিক আছে, অথবা এদের পরে এই যে টু প্লাস বেস ফর্ম বসলে এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটা মাথায় রাখবেন। যেমন হি নিডন্ট ডু ইট, হি নিডন্ট ডু ইট, তার এটা করার দরকার নাই, কিন্তু হি নিডস টু ডু ইট, তো সেক্ষেত্রে ওইটা কিন্তু মেইন ভার্ব হয়ে গেল। এখন যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা প্লিজ একটু দেখেন, এটা বাংলাদেশের একটা স্বনামধন্য প্রকাশনীর বই, তাদের ওই প্রশ্নটা যেটা আমি আপনাদেরকে দেখাবো এখন রেফারেন্স, এই যে দেখেন
হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট। এরা কি করছে দেখেন, প্রশ্নের অপশনে ক বাদে বাকি তিনটা ইনকারেক্ট সেন্টেন্স। যদি প্রশ্নে কারেক্ট সেন্টেন্স বলা হতো তাহলে অপশন ক উত্তর হতো। আসলে এরা জানেই না ভাষায় একটা পরিবর্তনের মধ্য দিয়ে আসছে, খেয়াল করেন। সেক্ষেত্রে এক সময় এক ধরনের ব্যবহার প্রচলিত ছিল, সময়ের বিবর্তনে সেটা পাল্টে গেছে, গ্রামারের ক্ষেত্রেও তাই। তো এখানে কিন্তু এরা নোট দিয়ে কোনো উত্তরই দেয়নি এবং বলে দিয়েছে প্রশ্নের অপশনে ক বাদে বাকি তিনটা ইনকারেক্ট সেন্টেন্স। যদি প্রশ্নে কারেক্ট সেন্টেন্স বলা হতো তাহলে ক হতো। এই যে দেখেন, ডিডি ইউজ টু স্মোক, তারা শুধু এটাকে রাইট ধরছে। ডিডি ইউজ টু স্মোক এটাকে ভুল ধরছে, ইউজ হি টু স্মোক এইটাকেও ভুল ধরছে, আর ঘ নাম্বার ওয়াজ হি ইউজ টু স্মোক এটা তো ভুল হবেই। তো ভালো কথা, এইভাবে ভুল ব্যাখ্যার জন্য বই পড়াচ্ছে। এবার যে প্রশ্নকর্তা যে বই থেকে প্রশ্নটা সেট করেছিল সেটা দেখায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, তো এই প্রশ্নটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক জরুল ইসলাম স্যারের বই থেকে সেট করা হয়েছিল। এবিসি অফ ইংলিশ গ্রামার কোড থেকে দেখেন, এই যে দেখেন এখানে বলা আছে সাধারণত মডাল ভার্ব যুক্ত বাক্যের নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ ফর্মে ডু ডিড ব্যবহৃত হয় না, শুধুমাত্র একটি মডেলের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন ইউজ টু স্মোক বাক্যটির নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিন ভাবে করতে পারি। দেখেন, হি ইউজ নট টু স্মোক নেগেটিভ, হি ডিড নট ইউজ টু স্মোক, অথবা হি ডিড নট ইউজ টু স্মোক। দেখছেন, আর ইন্টারোগেটিভ করলে ডিড হি ইউজ টু স্মোক, ইউজড হি টু স্মোক, আর ডিড হি ইউজ টু স্মোক। তার মানে তিনটা রাইট। দেখেন তিনটা রাইট, নিচে ইন্টারোগেটিভ আবারও দেখাচ্ছি, ডিডি ইউজ টু স্মোক, ইউজ হি টু স্মোক, আর ডিডি ইউজ টু স্মোক। তাহলে কি হচ্ছে, আমরা দেখে আসলাম ডিডি ইউজ টু স্মোক এটা রাইট, ঠিক আছে। তারপরে দেখেন, হ্যাঁ ইউজ হি টু স্মোক এটাও রাইট, আমরা দেখে আসলাম। তারপর ডিডি ইউজ টু স্মোক এইটাও রাইট ট্রেডিশনাল বই অনুসারে। তাহলে ভুল কোনটা? এইটা। তো পরীক্ষায় আনসার করবেন কোনটা? আনসার করবেন ডি, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় আসে। তো এই জন্য আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা, যে সমস্যাটা আমি ফেস করি, প্রশ্নকর্তারা বিভিন্ন বইগুলো থেকে হুবহু প্রশ্ন করে, যে কারণে আপনি অক্সফোর্ড ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি, বিভিন্ন ডিকশনারি পড়েও যদি একদম ব্রিটিশদের মতো আমেরিকানদের মতো একদম দক্ষ হয়ে যান, তারপরে বাংলাদেশের পরীক্ষায় আপনি সফল হতে পারবেন না। কারণ ভাষা একটা পরিবর্তনের মধ্য দিয়ে আসছে, আমাদের দেশের বইগুলা আপডেটেড করা হয় নাই, বা এগুলো সময়ের বিবর্তনে সংশোধন করে দেওয়া হয় নাই। ওই রকম মানে কি বলবো, যে একদম অ্যাক্টিভ কোনো অথরিটি নাই, যে কারণে যারা প্রশ্ন করে তারা এত গবেষণা করে না, তারা যে বইগুলো পড়ছে সেগুলো নিয়ে যায়, সেখান থেকে উঠায় নিয়ে আসে। তো ঝামেলাটা হলো এই জায়গায়। তাহলে বুঝতে পারলেন যে মোডাল অক্সিলিয়ার আগে ডো নট ডিড নট বসে না, খালি ইউজ টু এর ক্ষেত্রে এটা একটু এক্সেপশন। তাহলে আমরা এখন এক্সাম্পলস গুলো দেখি। আর আমি যেটা বললাম এটা কিন্তু আবারও মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখি। হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডেলস? পিএইচসির নিয়োগ পরীক্ষা এসে 15 ইসলামিক ইউনিভার্সিটির, মানে এই প্রশ্নটাই তারা বিশ্ববিদ্যালয়ে জব সলিউশন থেকে কপি করছে, ঝামেলা শেষ। তাহলে নিড আর ডেয়ার, দেখেন ক্যান কুড, এখানে ক্যান মানে কাউকে বেদ দিয়ে পিটানো, সেক্ষেত্রেও কিন্তু এই নিজে মেইন ভার্ব হতে পারে। আবার কোনো জিনিস বোতল মানে কি বলে ক্যান জাত করা, টিনের ক্যানে রাখা, সেই ক্ষেত্রেও কিন্তু ক্যান আমেরিকান ইংলিশে মেইন ভার্ব হতে পারে, কিন্তু কুড তো আর হয় না। এ কারণে আমরা এই নিতে পারতেছি না। বিতে নিড কি হতে পারে? মেইন ভার্ব হতে পারে, আবার মোডালের মতো ব্যবহৃত হতে পারে, ডেয়ারের ক্ষেত্রেও তাই। তাহলে কি হচ্ছে, আমরা এটাই রাইট আনসার নিচ্ছি যে হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডেলস, এই দুটোই। দেখেন উইল, ঠিক আছে, উড, এরা মোডাল অক্সিলারি, কিন্তু এরা মেইন ভার্ব হয় না। এবার আসেন মাস্ট শুড, এরা মোডাল অক্সিলারি, মেইন ভার্ব হয় না। পরে দেখেন এই যে করিম নিডন্ট থিঙ্ক অফ জব, মানে করিমের চাকরি মানে একটা চাকরির কথা ভাবার দরকার নাই। তাহলে নিড নট থিঙ্ক, তাহলে এই যে ক্যান নটের মতো চিন্তা করেন, নিড নটের পরে ভার্বের বেস ফর্ম, তার মানে এটা কাজ করছে মোডাল হিসেবে। এই যে দেখেন হেয়ার নিড ইজ আ প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু নিডটা কি ভার্ব? নিডটা এখানে দেখেন ঝামেলাটা কোথায় পাচ্ছে, এখানে কিন্তু এটাও রাইট আনসার। যখন ভার্বের দুইটা থাকবে, মানে দুইটা ভার্ব থাকবে,
যেটা অক্সিলারি ভার্ব থাকবে এটা কি হবে, ফাইনাইট হবে, আর যেটা মেইন ভার্ব থাকবে, ঠিক আছে, সেটা হবে নন ফাইনাইট। যদি অক্সিলারি ভার্ব থাকে, মনে রাখবেন অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটাই হচ্ছে ফাইনাইট আর মেইন ভার্বটাই হবে নন ফাইনাইট। তাহলে এখানে আমাদের নিডের কথা বলছে, নিডকে এখানে আমরা ফাইনাইট ভার্বও বলতে পারি, কিন্তু যেহেতু এরা মুডের ক্ষেত্রে ব্যবহৃত হয় মডাল অক্সিলারি গুলো, ঝামেলাটা এই জায়গায়। তাহলে এবারে আসেন ফুল ভার্ব, মোডাল ভার্ব। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা হচ্ছে মোডাল, এখানের ফাংশনটা মোডাল। কিন্তু যেমন এই যে ইউ মাস্ট ডু ইট, হি শুড ডু ইট, এইগুলোর ক্ষেত্রে আমাদের মেইন ভার্বগুলোই, যে সকল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসবে অথবা আইএনজি হবে অথবা পাস্ট পার্টিসিপল হবে, ধরে রাখবেন ওই মেইন ভার্বগুলো নন ফাইনাইট ভার্ব। তো এই ক্ষেত্রে এটাও রাইট আনসার, এটাকে আমরা ফাইনাইট বলতে পারবো, ফুল ভার্ব বলতে পারবো না, প্রিন্সিপাল বলতে পারবো না এখানে। তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার প্রশ্নকর্তা নিয়েছে মডেল। পরের কোশ্চেনে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড বোথ অ্যাজ আ মডেল অ্যান্ড এ মেইন ভার্ব। এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10-11-তে। তাহলে দেখেন শুড হচ্ছে না একাধিক, উডও হচ্ছে না, মেটাও হচ্ছে না, মানে মেইন এবং মডেল দুটোই হতে হবে, সেক্ষেত্রে ডেয়ার, সেক্ষেত্রে আমরা ডেয়ারটা নিতে পারি। যাই হোক, আমরা পরের অপশনটা ডিকশনারি থেকে দেখে আসি। প্রশ্নকর্তারা যদি আবার এখানেও ঘাপলা করে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো গুগলে যে ডিকশনারিগুলো, এগুলোর কিন্তু এডিশন হয়। আমার কাছে যেটা পিসিটা ইনস্টল করা আছে এটা সম্ভবত 8ম এডিশন, 10th এডিশনে অনেক জিনিস পরিবর্তন আসছে, এটা হলো আরেক সমস্যা। যেমন এখানে দেখেন শি সেইড টিড অ্যাজ লাউডলি অ্যাজ শি ডিয়ার্ড, এই যে দেখেন পাস্ট ফর্ম হয়েছে, তার মানে এটা মেইন ভার্ব, ঠিক আছে। দেখেন হি ডিডন্ট ডেয়ার টু সেই, মানে বলার সাহস করেনি, হোয়াট হি থট, সে ভাবছিল, সে তা বলার সাহস করেনি। তো ভালো কথা, এক্ষেত্রে কিন্তু এই ডেয়ারটা মেইন ভার্ব। আর ডিকশনারি থেকে গ্রামার পয়েন্টগুলো আপনারা দেখে নেবেন, এক্সাম্পল অনেক পাবেন। এই যেমন দেখেন এই এক্সাম্পলটাই, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট, মানে কি, কোন সাহসে তুমি এইভাবে আমার সাথে কথা বলছো। অথবা আমরা এইভাবে বলি যে হাউ ডেয়ার ইউ টাচ মি, কোন সাহসে আমাকে স্পর্শ করলা, ঠিক আছে। অথবা ধরেন কেউ আপনাকে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত করছে, সেক্ষেত্রে আপনি বলতেছেন যে হাউ ডেয়ার ইউ অ্যাকিউজ মি অফ লাইং। তাহলে পরের কোশ্চেন দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যাজ মডেল অ্যান্ড মেইন ভার্ব। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 9-10 এসছে, আবার দেখেন 22-23-এ আবার রিপিট হয়েছে। মাস্টার বই থেকে 15টা কোশ্চেনই মেডিকেলে কমন ছিল। তাহলে মডেল এবং মেইন ভার্ব, এখানে দেখে আসলাম মডেল এবং মেইন ভার্ব। এখানে আমাদের আসছিল ডেয়ার, আর এখানে তাহলে যে দেখেন ডেয়ার নিড ইউজ টু, সেমি মডেলই আমাদের মনে রাখতে হবে। দেখেন মেইন এবং মডেল দুটোই কাজ করে, নিড ডেয়ার ইউজ টু। তাহলে এখানে রাইট আনসার নিড, টু হচ্ছে না, কারণ মেইন ভার্ব হলেও এটা মডেল হয় না, কুড মডেল হলেও মেইন হয় না, মাইন্ডও হচ্ছে না, মাইন্ড মেইন ভার্ব। ঠিক একইভাবে দেখেন পরেরটাই, হি ডিয়ার নট টাচ মি, মানে কি, সে আমাকে স্পর্শ করার সাহস করে না। তো ভালো কথা, অপশন এতে সেমি মডেল দেওয়া আছে, বিতে মেইন ভার্ব দেওয়া আছে, সিতে মডেল ভার্ব দেওয়া আছে। এখানে দেখেন সেমি মডেলও বলতে পারেন যে এটা তো সেমি মডেল, দুটোই কাজ করে, কিন্তু এখানে সে কাজ করেছে মডেলের, মানে ফাংশন যেটা করবো, ওই যে আগে আপনারা যে ক্যাসাল করতেন যে এ রোলিং স্টোন গ্যাদার নো মস, এ রোলিং স্টোন গ্যাদার নো মস, ওইটা আপনার কোন ধরনের অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ নাকি ওইটা পার্টিসিপল বলবেন, এই ঝামেলাটা রয়ে গেছে। আসলে ওইটার ফাংশন অনুসারে ওইটা অ্যাডজেক্টিভ আনসারই করতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। শুধু শুধু আমাদের মধ্যে ক্যাসাল আছে, আর এই ক্যাসালের কোনো শেষ নাই। আপনাদেরকে একটা পরে আমি দেখাবো যেগুলোকে আমরা বলি ভার্বাল অ্যাডজেক্টিভ বলে, মাস্টার বই আলোচনা আছে মডার্ন গ্রামারে, এগুলোকে এখন আবার বলা হয় ডি ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা আরেক সমস্যা।
আর ভার্বাল অ্যাডজেক্টিভ কোনগুলো, যেগুলো ওই যে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি মডার্ন গ্রামারে, অবজেক্ট নেয়, ভার্বের মতো কাজ করে, এরা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। সময়ের সাথেই যে বললাম গ্রামার পরিবর্তন হয়ে গেছে। যেমন আপনাদেরকে এখানে একটা জিনিস দেখে আনি, পরে আমি ভুলে যেতে পারি। দেখেন, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তো এই যে রোলিং স্টোন, ঠিক আছে, এইটা মডার্ন অনুসারে এখন এটাকে বলে ডি ভার্বাল অ্যাডজেক্টিভ। ডি ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বাল না কিন্তু, ডি ভার্বাল অ্যাডজেক্টিভ। আর পরে দেখেন, দ্য বয় ক্যারিং এ বাস্কেট, ক্যারিং এ বাস্কেট, ঠিক আছে, ইজ মাই কাজিন। এই যে এই নাউনকে মডিফাই করলো ক্যারিং এ বাস্কেট, এটাকে আমরা বলি এখন ভার্বাল অ্যাডজেক্টিভ। জেনে রাখেন, গ্রামার তো পণ্ডিতের এদের স্বভাব নাই। তাহলে রোলিং স্টোন গ্যাদার নমস, এটা পরীক্ষায় আনসার করবেন অ্যাডজেক্টিভ, পার্টিসিপল না। আর এখানে যেই অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো কি করবে, নাউনকে মডিফাই করবে, এখানে যে ভার্বটা থাকবে এটাকে আমরা বলবো ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের দেখেন, হি ডিয়ার নট টাচ মি, হি ডিয়ার ইজ আ, এখন সেমি মডাল এবং মডাল অপশনে দুটোই আছে, কিন্তু ফাংশন অনুসারে আমরা আনসার করব মডাল ভার্ব, ঠিক আছে, ফাংশন অনুসারে। ফাংশন অনুসারে আমাদেরকে উত্তর দিতে হবে। আপনাদেরকে একটা এভিডেন্স দেখাই, এভিডেন্স দেখলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। যাই হোক, আপনারা এটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, দ্য ক্যাট সিটিং অন দ্য ফেন্স ইজ মাইন, দ্য অ্যাক্টর গিভেন দ্য প্রাইজ, ঠিক আছে, নট মাই ফেভারিট, দিস ইজ আ গ্রেট প্লেস টু ইট। এটা দেখেন, ডি ভার্বাল অ্যাডজেক্টিভ often have the same form as similar meaning to participles but behave grammatically purely as adjective, মানে কি একদম খাঁটি অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে এই ভার্ব ফর্মগুলো, তাহলে এদেরকে আমরা কি বলতে পারি, ডি ভার্বাল অ্যাডজেক্টিভ। দে ডু নট টেক অবজেক্টস, ঠিক আছে, এর অবজেক্ট নেবে না। ফর এক্সাম্পল, এ দেখেন, অ্যাজ ভার্ব মাইট ইট ওয়াজ আ ভেরি এক্সাইটিং গেম, এখানে এক্সাইটিং কোনো অবজেক্ট নেয়নি। দেখেন, ইন্টারেস্টেড পার্টিস শুড অ্যাপ্লাই টু দ্য অফিস। তো এখন দেখেন, এই যে ইন্টারেস্টেড, এক্সাইটিং, এরা কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ ট্রেডিশনাল গ্রামারে আমরা বলতাম, কিন্তু এখন মডার্ন গ্রামারে এরা হবে ডি ভার্বাল অ্যাডজেক্টিভ। এবারে আসেন কমন ভার্ব। কমন ভার্বগুলো হচ্ছে যে ভার্বগুলো নিজে কাজ করে, মানে ভার্ব নিজেই কাজ সম্পন্ন করে। যেমন আই ডু ইট, কমন ভার্বের ক্ষেত্রে আপনাদেরকে দেখায় যে ভার্বগুলো নিজে কাজ সম্পন্ন করে, তা ভালো কথা। আই ডু ইট। এখন দেখেন, আই কাট মাই হেয়ার, যদি আমার নিজের চুল আমি নিজে কাটি, ঠিক আছে, তাইলে আমি নিজের চুল কাটি না, শেভ করি। আই শেভ মাই সেলফ, আই শেভ মাই সেলফ, ভালো কথা, ঠিক আছে। আই ওয়াশ মাই কার, আই ওয়াশ মাই কার, অথবা আমি নিজেই আমার নিজের কার রিপেয়ার করি, ঠিক এই যে আই ডু ইট, ঠিক একইভাবে আমি বলতেছি আই ইট,
তাহলে আই ডু ইট, আই ইট, আই শেভ, মাই সেলফ, আই, যে ক্ষেত্রে সাবজেক্ট নিজেই কাজ সম্পন্ন করে, ঠিক আছে, অন্য কাউকে দিয়ে করায় না, সাবজেক্ট নিজেই কি বলবো যে অ্যাক্টিভ এজেন্ট, সেক্ষেত্রে এই ভার্বগুলোকে আমরা বলি কমন ভার্ব, এগুলোকে আমরা বলি কমন ভার্ব, ঠিক আছে। যেমন আই ডু ইট, আমি নিজে করি, কিন্তু যদি এখন আমি বলি যে আমি তাকে দিয়ে করাই, আমি তাকে দিয়ে করাই, তখন এই ভার্বগুলোকে মানে যখন ভার্ব সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাবে, তো ওই যে ভার্বগুলো যখন আমরা ব্যবহার করতেছি অন্যকে করানোর ক্ষেত্রে, ঠিক আছে, তখন আমরা ওই ভার্বটাকে বলি পজিটিভ ভার্ব। যেমন দেখেন, আই উইল মেক ইউ ডু দিস, আই উইল মেক ইউ ডু দিস। তাহলে আমরা উপরে কি করে আসলাম যে আই ডু দিস, আই উইল ডু দিস, দেখেন আই উইল ডু দিস কমন ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে, কমন ভার্বের ক্ষেত্রে আই উইল ডু দিস, আমি নিজে এটা করব, মানে আমি এটা করব। আর যখন পজিটিভ ভার্ব দেখেন যে আমি নিজে না করে কাউকে দিয়ে করাবো, আই উইল মেক ইউ ডু দিস। তো ভালো কথা, যদি নাপিত নিজে চুল কাটতেছে, আমি নিজে চুল যদি নিজের চুল নিজে কাটি, যে আই কাট হেয়ার, ভালো কথা, আই কাট হেয়ার। এখন আমি চুল কাটি না, আমি চুল কাটাই, তাহলে কি হচ্ছে আই হ্যাভ, ঠিক আছে, অথবা গেট মাই হেয়ার কাট, মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাই, মানে কি অন্য কাউকে দিয়ে কাটিয়ে নিচ্ছি। তো এই যে অন্য কাউকে দিয়ে করানো, তো এক্ষেত্রে আমরা এই ভার্বগুলোকে বলতেছি পজিটিভ ভার্ব। যখন নিজে আমি কাজ করতেছি সেক্ষেত্রে এই ভার্বগুলোকে বলা হচ্ছে কমন ভার্ব। তাহলে ডিফারেন্স এটাই, দেখেন হি ডিড ইট, সে এটা করেছিল, মানে সে নিজে করছে, কাউকে দিয়ে করায়নি, সে সরাসরি নিজে কাজ করছে। এই ভার্বগুলোকে আমরা বলি কমন ভার্ব, এই ভার্বগুলোকে আমরা বলি কমন ভার্ব। আবার এজেন্ট ভার্বও বলা যায়। এই যে এই প্রোভার্ব, এই প্রোভার্ব মানে কি জানেন, ঠিক আছে, প্রোভার্বটা কি সেটা আপনাদেরকে দেখায়। দেখেন প্রোভার্বটা এখানে একটা উদাহরণ দিই, বলা হচ্ছে ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। এখন দ্বিতীয় আরেকজন রিপ্লাই দিচ্ছে যে ইয়েস আই ডু, ইয়েস আই ডু, ঠিক আছে। তাহলে দেখেন এই যে আই ডু মানে আই লাভ ইউ, আই ডু। তাহলে দেখেন এই ডুটা বসছে হলো এই লাভের পরিবর্তে। এক্ষেত্রে যে যখন ডু, ডাজ, ডিড, এটা পূর্ববর্তী কোনো ভার্বের পরিবর্তে মেইন ভার্বকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি, তখন এই যে অক্সিলিয়ারি ভার্ব আমরা ব্যবহার করলাম যে ইয়েস আই ক্যান, ঠিক আছে, এই যে ক্যান, ডু, এই ভার্বগুলোকে আমরা বলি প্রোভার্ব। এই প্রোভার্ব মানে পূর্ববর্তী কোনো ভার্বের পরিবর্তিত ভার্ব, মানে পূর্ববর্তী ভার্বের। আর যখন এই প্রভাব হবে, এই প্রভাব মানে হচ্ছে সেইং, যেটাকে আমরা বলি প্রবাদ বাক্য, এটা ইকুয়াল টু সেইং। এই প্রভাব মানে হচ্ছে সেইং বা অ্যাডেজ। অ্যাডেজ মানে প্রবাদ। আর এই প্রভাব মানে হচ্ছে পূর্ববর্তী কোনো মানে মেইন ভার্বকে কি করার জন্য, রিপিটেশন মানে রিপিট না করার জন্য, তার পুনরাবৃত্তি না করার জন্য আমরা যখন ডু, ডিড, ডাজ, ক্যান এই ভার্বগুলো আমরা ব্যবহার করে তার পরিবর্তে ব্যবহার করি। মূলত আমরা ডু, ডাজ, ডিড এইগুলোই ব্যবহার করি। তো এই ক্ষেত্রে এই যে ডুটা হচ্ছে প্রোভার্ব, এই ডুটাই হচ্ছে প্রোভার্ব। তাহলে যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ করবে, আসলে এই সাবজেক্ট মানে আমাদের হচ্ছে এজেন্ট বা অ্যাকশন ডুয়ার। সাবজেক্ট যদি নিজে অ্যাকশন ডুয়ার হয়, অ্যাকশন ডুয়ার হিসেবে যে সকল ভার্ব দ্বারা কাজ করে তাদেরকে আমরা বলি কমন ভার্ব। আর যখন
সাবজেক্ট কি করবে? সাবজেক্ট নিজে এজেন্টই থাকবে, কিন্তু কাজটা কাউকে দিয়ে করাবে, মানে সরাসরি নিজে করবে না, অন্য কাউকে দিয়ে করাবে। সেই ক্ষেত্রে আমরা কি বলি? ওই ভার্বগুলোকে বলি পজিটিভ ভার্ব, মানে প্রযোজক ক্রিয়া, যেটা আমরা বলি। যেমন একটা সিনেমা যদি আমরা নির্মাণ করতে যাই, প্রযোজক কিন্তু নিজে সিনেমা তৈরি করে না। প্রযোজক কি করে? পরিচালককে টাকা দেয়, ঠিক আছে, পরিচালককে দায়িত্ব দেয় যে তুমি সিনেমাটা ডাইরেক্ট করো বা সিনেমাটা নির্মাণ করো। তো প্রযোজক কি করে? টাকা দিয়ে তার প্রোডাকশন হাউস থেকে পরিচালককে দিয়ে কাজ করায়, ঠিক আছে। তো যে ভার্বগুলো দ্বারা অন্য কারো মাধ্যমে কাজ করানো বোঝায়, ওই ভার্বগুলোকে আমরা বলি, ওই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলি বা প্রযোজক ক্রিয়া বলি। এখানে আমরা কমন ভার্ব আর পজিটিভ ভার্বের কিছু উদাহরণ দেখি। দেখেন, আইট, ঠিক আছে, বলা হচ্ছে আইট রাইস, আমি ভাত খাই, ভালো কথা। বা আই ইট অ্যান আপেল, আমি একটা আপেল খাই। কিন্তু এখন আপনি যখন কাউকে খাওয়াচ্ছেন, এই যে দেখেন যে মাই মাদার ফিডস মি, আমার মা আমাকে কি খাওয়ায়, ঠিক আছে, আমার মা আমাকে খাওয়ায়। অথবা বাচ্চাটিকে কি খাওয়াও? দুধ খাওয়াও, ফিড দ্য বেবি উইথ মিল্ক, ঠিক আছে, ফিড দ্য বেবি উইথ মিল্ক, বাচ্চাটাকে দুধ খাওয়াও, ফিড দ্য বেবি, বাচ্চাটাকে খাওয়াও। এখানে লিখে দেখায়, ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক। এখানে আর এক ঝামেলা, আপনাদেরকে একটা উদাহরণ বলি। এখানে ট্রেডিশনালি আছে উইথ, আর মডার্নে ব্যবহার দেখি অনের। দেখেন এই জায়গাতে দুটাই হয়। এই যে দেখেন, ইট মানে নিজে খাওয়া আর ফিড মানে অন্যকে খাওয়া। তাহলে ফিড দ্য বেবি উইথ হলো ট্রেডিশনালে, যদি পরীক্ষায় আসে ট্রেডিশনালি আনসার উইথই রাইট হবে। অথবা আর মডার্নে যদি অপশনে উইথ না থাকে, সেক্ষেত্রে আনসার দিবেন অন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যে ফিড দ্য বেবি, ঠিক আছে। অথবা দেখেন, ফিড দ্য কাউ উইথ গ্রাস, ফিড দ্য কাউ উইথ অথবা অন গ্রাস, গরুটিকে কি খাওয়ারো? ঘাস খাওয়াও। তাহলে ইট মানে নিজে খাওয়া আর ফিড মানে অপরকে খাওয়া, মানে কি গরুটাকে ঘাস খাওয়াও, ফিড দ্য কাউ, ঠিক আছে, উইথ গ্রাস। পরীক্ষায় আমাদের বাংলাদেশি পরীক্ষায় ট্রেডিশনাল বইগুলোতে যেটা আছে, আনসার যদি আসে এমনটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে আনসার উইথ দেবেন। কিন্তু আপনারা স্পোকেনে ব্যবহার করবেন অন, ফিড দ্য কাউ অন গ্রাস, কারণ বহির্বিশ্বের রিয়েল ইংলিশের ক্ষেত্রে মডার্ন ইংলিশটাই ব্যবহৃত হয়। যেমন দেখেন, ফিড দ্য বেবি উইথ মিল্ক অথবা অন মিল্ক। আবার সরাসরিও বলতে পারেন ফিড দ্য বেবি মিল্ক, সেটাও হবে, সমস্যা নাই। স্পোকেনে তো আপনাকে কেউ ফাঁসিতে উঠাবে না। স্পোকেন ইংলিশে সাবস্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড অনেক এক্সপ্রেশন ব্যবহৃত হয়। তো এখানে একটা বিষয় রাখবেন, ইনট্রানজিটিভ ভার্ব যখন পজিটিভ ভার্ব রূপে ব্যবহার হবে, তখন এটা ট্রানজিটিভ হয়ে যাবে। যেমন দেখেন, ঘোড়াটি হাঁটে, দ্য হর্স ওয়াক, সে ঘোড়াটিকে হাঁটিয়ে নিয়ে যায়, হি ওয়াকস দ্য হর্স। অথবা সে গরুটিকে হাঁটিয়ে নিয়ে যায়, হি ওয়াকস দ্য কাউ, হি ওয়াকস দ্য কাউ, সে গরুটিকে হাঁটিয়ে নিয়ে যায়। অথবা সে শিশুটিকে হাঁটিয়ে নিয়ে যায়, সে তার ছেলে মানে শিশুটিকে হাঁটিয়ে নিয়ে যায়, তখন হবে কি? হি ওয়াকস দ্য বেবি, সে বাচ্চাটাকে হাঁটায়। একই কথায়, হাঁটিয়ে নিয়ে যায় মানে হাঁটায়, সে আমরা হাঁটিয়ে, ঠিক আছে। আই ওয়াক, আর আই ওয়াক দ্য বেবি, আমি বাচ্চাটিকে হাঁটাই। বলা হচ্ছে প্রতিদিন আমি আমার ছেলেকে হাঁটাই। যখন ছোট বাচ্চা কাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে, তখনকার কথা আমি বলতেছি যে বাচ্চাটাকে সে হাঁটায় বা আমি হাঁটাই, আই ওয়াক মাই সান। এখানে একটা মজার বিষয় আপনাদেরকে উল্লেখ করে দিই, এই জিনিসটা খেয়াল করেন। হি ওয়াকস দ্য শিপ। আমি এইরকম, এটা কিন্তু মানে আপনাদেরকে জোকসের জন্য বলতেছি। এখানে দেখেন, হি ওয়াকস দ্য শিপ, তো সঠিক কি হবে? কারেক্ট। এটা হলো, আমি একটা সিরিজ দেখছিলাম, তাকে যে বলছে যে হোয়াট ডু ইউ ডু, মানে তুমি কি করো, বা হোয়াট ইজ ইয়োর প্রফেশন, হোয়াট ইজ ইয়োর জব। তো সে বলতেছে, আই ওয়াক দ্য শিপ, আই ওয়াক দ্য শিপ। কিন্তু আসলে কি হবে জানেন? আই ওয়ার্ক ইন দ্য শিপ, ইন দ্য শিপ।
ও এখানে সে বলছে যে আই ওয়াক দ্য শিপ, আমি ভেড়া হাঁটাই। তো যিনি কোশ্চিন করছে সে আর বুঝতে পারে নাই যে আই ওয়াক দ্য শিপ মানে কি, মানে এটা কোন ধরনের কাজ, সে কি মাঠে মানে ভেড়া চড়ায়? তো ইউরোপে তো ভেড়া চড়ানোর সুযোগ নাই, সে ইউরোপে আসছে কি ভেড়া চড়াতে? না। তো পরে আসলে তার উচ্চারণগত সমস্যা, সে বুঝাচ্ছে যে আই ওয়ার্ক ইন দ্য শিপ, আমি জাহাজে কাজ করি, আমি জাহাজে কাজ করি। আর যখন বলছে যে আই ওয়াক দ্য শিপ, তো এই ভাষা বিভ্রাট, যারা অন্য ভাষার ভাষা শিখতে আসে, মানে প্রোনাউন্সিয়েশন এই প্রবলেমগুলো হয়। আই ওয়াক দ্য শিপ, ইউরোপে তো আর কেউ মানে শিপ হাঁটাতে যাবে না, শিপ চালাতে যাবে না, তো এমন প্রবলেমগুলো হয়। আমি জাস্ট এই প্রসঙ্গে এমনিতেই বললাম। তো তাহলে দেখেন হি ওয়াক্স দ্য হর্স বা হি ওয়াক্স দ্য কাউ হতে পারে, হি ওয়াক্স দ্য ডগও হতে পারে, সে কুকুরটিকে হাঁটায়, হি ওয়াক্স দ্য ডগ। অনেকের কুকুর আছে গলায় বেল্ট লাগিয়ে হাঁটিয়ে বেড়ায়। তাহলে দেখেন কমন ভার্ব হচ্ছে ইট, ওর পজিটিভ ভার্ব হচ্ছে ফিট। নো মানে আমি জানি, আই নো, আর আমি তোমাকে জানাই। ঠিক আছে, কিরকম দেখেন, এটাও আপনাদেরকে দেখাই। আমরা এখানে লিখি আই নো দ্য ম্যাটার, আই নো ইট, আই নো ইট অথবা দ্য ম্যাটার। আই নো দ্য ম্যাটার, এটা হলো কমন। এখন এর পজিটিভ কি করব দেখেন, আই উইল ইনফর্ম ইউ, পরে কিন্তু আবার অফ লাগবে, ইনফর্ম ব্যবহার করলো, অফ দ্য ম্যাটার, ইনফর্ম ইট অথবা দ্য ম্যাটার যেটাই হোক, অথবা দ্য ম্যাটার। এখানে দেখেন যে আমি জানি, আই নো ইট, আমি এটা জানি, অথবা আই নো দ্য ম্যাটার, আমি বিষয়টা জানি, অথবা আই উইল ইনফর্ম ইউ, ঠিক আছে, অফ ইট অথবা অফ দ্য ম্যাটার, আমি তোমাকে বিষয়টা জানাবো বা আমি তোমাকে বিষয়টা অবগত করব। কাউকে জানানো বা অবগত করার অর্থে আমরা এই নো এর পরিবর্তে, কমন ভার্বের পরিবর্তে পজিটিভ ভার্ব হিসেবে, সে তো অন্যকে জানাচ্ছি, অন্য কেউ জানতেছে, তখন এটাকে আমরা বলি পজিটিভ ভার্ব। অথবা এই যে দেখেন ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, এইভাবে আসে, ইনফর্ম দ্য পুলিশ, পুলিশকে ব্যাপারটা জানাও, অফ দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, কারেকশন আসে কিন্তু অনেক সময় পরীক্ষায়। ইনফর্ম মানে এই ব্যাপারে পুলিশকে জানাও, ইনফর্ম দ্য পুলিশ অফ ইট অথবা ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। তাহলে এক্ষেত্রে ইনফর্ম হচ্ছে পজিটিভ ভার্ব, ইনফর্মটা হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে নোটা হচ্ছে কমন ভার্ব। এগুলো আপনারা আগেও অনেকে পড়েছেন বিভিন্ন শিক্ষকের কাছে। ঠিক একইভাবে দেখেন, ডাইভ মানে ডুব দেওয়া, ঠিক আছে, ডিপ মানে পানির মধ্যে বা কোনো তরলের মধ্যে ডুবানো, ডাইভ মানে নিজে ডুব দেওয়া। ঠিক একইভাবে সি মানে নিজে দেখা, ঠিক আছে, যেমন দেখেন আই সি এ বার্ড, আই সি আ বার্ড, আমি একটা পাখি দেখছি। কারণ সি এর মনে রাখবেন, সি এর কন্টিনিউয়াস টেন্স হয় না সাধারণত দেখা অর্থে, সাধারণত দেখা অর্থে, এই কথাটাও মনে রাখবেন, কিন্তু অন্যান্য অর্থে রাইট হবে, সাধারণত দেখা অর্থে, সাধারণত, ঠিক আছে, তাকানো বা দেখা অর্থে, দেখা বা কোনো কিছুর দিকে তাকানো, কোনো কিছুর দিকে তাকানো। দেখেন তাকানো অর্থে কি হবে, এর কন্টিনিউয়াস টেন্স হবে না, ঠিক আছে, সি এর কন্টিনিউয়াস টেন্স হয় না, সি এর প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস হয় না। নিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স হয় না। প্রোগ্রেসিভ টেন্স হয় না। হয় না সাধারণত। এই যে দেখবেন এখান থেকে এইখানে মনে রাখবেন যে সাধারণত দেখা বা কোনো কিছুর দিকে তাকানো অর্থে সি এর কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু অনেকে মনে করে সি এর সাথে আইএনজি যোগ হয় না, এটা তাদের একটা ভুল ধারণা। আই সি এ বার্ড মানে আমি একটা পাখি দেখছি, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি না, আমি একটা পাখি দেখছি। আবার আমি একটা পাখি দেখি, এটাও রাইট, কিন্তু এটা হবে দেখেন, এটাও রাইট। দেখেন আই এম সিইং, I am seeing my doctor tonight. Doctor
ঠিক আছে, দিস ইভিনিং, দিস ইভিনিং মানে কি আমার ডাক্তারের সাথে আমার মানে অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্ট থাকা বুঝালে ঠিক আছে সি এর আইএনজি যোগ করা যাবে। ঠিক আছে, তো সি এর কন্টিনিউয়াস টেন্স হতে পারে, সেটা ভিন্ন অর্থে, দেখা বা তাকানো অর্থে না। অনেকে মনে করে যে সি এর সাথে আইএনজি যোগ হবে না। ঠিক আছে, কেন হবে না? এই যে দেখেন, সিইং দ্য পুলিশ, সিইং দ্য পুলিশ, দ্য থিপ রান অ্যাওয়ে, দ্য থিপ র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে। কি হলো? পুলিশের দেখে চোরটা পালিয়ে গেল, কেন? আইনজি তো হলো। অনেকেই বিষয়টা বুঝে না, যাদের বেসিক একদমই দুর্বল তারা এই প্রবলেমগুলো ফেস করে। অনেকে জিজ্ঞেসও করে আমাকে যে স্যার এটা তো হয় না, এটা কেন হলো? তারপরে আসেন সি গেল শো। তাহলে শো এর ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখেন যে আমি তোমাকে একটা বিস্ময়কর জিনিস দেখাই, লেট মি শো ইউ, লেট মি শো ইউ সামথিং অ্যামেজিং, লেট মি শো ইউ, এই যে তোমাকে দেখাচ্ছি, শো ইউ সামথিং অ্যামেজিং, সামথিং ইন্টারেস্টিং অথবা অ্যামেজিং, লেট মি শো ইউ সামথিং ইন্টারেস্টিং। এই যে দেখেন যে আমি তোমাকে দেখাই, ঠিক আছে, অথবা বলা হচ্ছে আমাকে দেখাও। ঠিক আছে, শো মি সামথিং ইন্টারেস্টিং, অথবা এইভাবে হতে পারে যে তুমি দেখাও, শো মি সামথিং ইন্টারেস্টিং, আমাকে আনন্দদায়ক বা অ্যামেজিং বিস্ময়কর কিছু দেখাও। তো এটা কি হলো? তখন এটা পজিটিভ হয়ে গেল। ঠিক একইভাবে লার্ন মানে নিজে শেখা। ঠিক আছে, লার্ন মানে নিজে শেখা, যেমন আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, ঠিক আছে, টু লার্ন ইংলিশ, আমি নিজে ইংরেজি শেখার সর্বোচ্চ চেষ্টা করতেছি, আর আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। তাহলে কি হবে? ওই একই উদাহরণটাই বলি যে আই এম টিচিং ইউ ইংলিশ, অথবা আই এম টিচিং ইউ ইংলিশ গ্রামার, আই এম টিচিং ইউ, তার মানে আপনাদেরকে আমি শেখাচ্ছি, মানে আমি নিজে না শেখে শেখাচ্ছি আপনাদেরকে, আপনারা শিখছেন। তো এই ক্ষেত্রে টিচ কি হচ্ছে? যেমন বলা হচ্ছে যে সে নিজে শিখছে না, কিন্তু যেমন দেখেন হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ, মানে তার ইংরেজি এখনো চলতেছে, লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতেছে, তার শেখা শেষ হয়নি। এখন ধরলাম যে ফর 10 ইয়ার্স, ফর 10 ইয়ার্স। এখন আমি বলতেছি, দেখেন যে আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, আই হ্যাভ বিন, আমি আপনাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে, টিচিং ইংলিশ, আই হ্যাভ বিন টিচিং, কাদেরকে শেখাচ্ছি? আপনাদেরকে। ওই যে ইনফর্ম ইউ এর মতো, টিচিং ইউ ইংলিশ ফর 17 ইয়ার্স, ধরলাম 17 ইয়ার্স। সে কত বছর ধরে ইংরেজি শিখতেছে? 10 বছর ধরে। ঠিক আছে, আর এখানে আমি বলতেছি আই হ্যাভ বিন টিচিং ইউ ইংলিশ ফর, ঠিক আছে, 17 ইয়ার্স, 17 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি। তাহলে এখানে লার্নিংটা হচ্ছে কমন ভার্ব, আর এখানে টিচিংটা হচ্ছে পজিটিভ ভার্ব। এখানে টিচিং হচ্ছে পজিটিভ ভার্ব, আর লার্নিংটা হচ্ছে এখানে কমন ভার্ব। তাহলে দেখেন, রিমেম্বার, আই রিমেম্বার ইট, আমি এটা স্মরণ করি, আই রিমেম্বার দ্য ডে বা উই রিমেম্বার দ্য ডে, আমরা দিনটা স্মরণ করি। এখন মনে করায় দেওয়া, স্মরণ করায় দেওয়া। এখন আমি বলতেছি যে আমাকে দিনটা বা অ্যাপয়েন্টমেন্ট, মানে কারোর সাথে সাক্ষাৎ আছে, সেটা স্মরণ করায় দেওয়া। তাইলে আগে আমরা আই রিমেম্বার দ্য ডে করি, উই অথবা আই রিমেম্বার দ্য, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অথবা দ্য ডে, যেটাই হোক, হোয়াট এভার। তাহলে এটা আমাদের হচ্ছে কমন ভার্ব। এখন বলা হচ্ছে মাই ওয়াইফ রিমাইন্ডেড মি of the appointment.
অথবা দ্য ডে, দ্য ডে। তাহলে আমার স্ত্রী আমাকে কি করে দিল, মনে করিয়ে দিল বা স্মরণ করিয়ে দিল। ওই যে যেমন আমরা ইনফর্মে করছিলাম, ইনফর্ম সামবডি, ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, ঠিক এখানেও তাই। ঠিক আছে, তাহলে দেখেন মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অথবা অফ দ্য ডে, মানে কি দিনটার কথা বা সাক্ষাতের কথাটা সে কি করে দিল, আমার স্ত্রী আমাকে স্মরণ করে দিল। তো এক্ষেত্রে এইটা হচ্ছে যে আই রিমেম্বার দ্য অ্যাপয়েন্টমেন্ট অথবা আই রিমেম্বার দ্য ডে অথবা, তাহলে এখানে এটা হচ্ছে কমন ভার্ব, এটা কমন। আর এখানে রিমাইন্ড, এটা হচ্ছে পজিটিভ। দেখেন আই দেখেন এখানে আই লে অন দ্য ফ্লোর, I lay on the floor, or I laid the book on the table, on the table, I laid the book on the table। এখানে দেখেন I lay, লাই থেকে লাই লে লেইন, এর পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু লেই। ফর্মগুলো কিরকম দেখেন, লাই প্রেজেন্ট ফর্ম, তারপরে লাই লে লেন, আর এখানে হচ্ছে লেই, লেই মানে এখানে একটা জিনিস আছে শুয়ে রাখা, শুয়ে থাকা হবে না বারবার, এখানে টাইপিং মিস্টেক রয়ে গেছে, শুয়ে রাখা। তাহলে আই লেড দ্য বুক না বলে আমি বলতেছি লেই দ্য বেবি, লেই দ্য বেবি অন দ্য ক্রিব, অন দ্য ক্রিব। তাহলে লে মানে আই লে অন দ্য ফ্লোর, আমি মেঝেতে শুলাম, আমি মেঝেতে শুলাম। তো ভালো কথা, এখানে এই লাই থেকে লে, এটা পাস্ট ফর্ম হলো। ঠিক আছে, আর এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, কারণ এরপরে অবজেক্ট বসেছে দ্য বেবি। তাহলে লে দ্য বেবি অন দ্য ক্রিব, অন দ্য ক্রিব। তো এই ক্ষেত্রে বেবিকে রাখার কথা বলা হয়েছে, তো এক্ষেত্রে লেটা হচ্ছে পজিটিভ ভার্ব, এক্ষেত্রে লেটা হচ্ছে পজিটিভ ভার্ব, আর এটা হচ্ছে কমন ভার্ব। এটা দুটা কিন্তু দেখতে একই মনে হচ্ছে, কিন্তু এটা পাস্ট ফর্ম আর এইটা পজিটিভের প্রেজেন্ট ফর্ম, এটা মাথায় রাখতে হবে। সিট মানে নিজে বসা, আর সেট মানে কোনো কিছু স্থাপন করা বা কোনো কিছু বসানো। ঠিক আছে, যেমন নিজে আই সিট অন দ্য চেয়ার, ভালো কথা। আর আমি কি করলো, টেবিলটা স্থাপন করলাম বা বুক শেলফ স্থাপন করলাম বা কোনো কিছু কোনো প্রতিস্থাপন করা বা বসালাম, সেক্ষেত্রে আই সেট দ্য টেবিল, যে টেবিলটা বসাও বা চেয়ারগুলো ভালোভাবে বসাও, সেক্ষেত্রে সেট দ্য চেয়ারস ওয়েল। এখানে দেখেন রাইজ মানে নিজে ওঠা বা নিজে বাড়া। ঠিক আছে, যেমন সূর্য উঠতেছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ভালো কথা, সেক্ষেত্রে সূর্য নিজে নিজে উঠতেছে। এখন আপনার হাত, ঠিক আছে, নিজে নিজে উঠে না, হাতটা তোলা হয়, যে রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য আনসার, রেইজ ইউর হ্যান্ড, তোমার হাত উঠাও, ইফ ইউ নো দ্য আনসার, তুমি যদি উত্তরটা জানো। অথবা রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ ক্যান আনসার দ্য কোয়েশ্চেন, তুমি তোমার হাত উঠাও যদি তুমি কি করতে পারো, প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমরা দেখাই, দেখেন যেমন হি রাইজেস আর্লি, সে খুব ভোরে ভোরে উঠে, ভালো কথা। সে, এই যে দেখেন এটা কমন ভার্ব, হি রাইজেস আর্লি, আর হি রেইজড হিজ হ্যান্ড টু আনসার দ্য কোয়েশ্চেন। অথবা raise your hand if you know the answer, know the answer মানে তোমার হাত উঠাও, ইফ ইউ নো দ্য আনসার, যদি, ঠিক আছে, উত্তরটা জানো। কিসের উত্তর? অফ দ্য কোয়েশ্চেন, প্রশ্নটির উত্তর জানলে হাত উঠাও, অফ দ্য কোয়েশ্চেন।
তাহলে দেখেন এক্ষেত্রে এটা কমন, হি রাইজেস আর্লি, সে খুব ভোরে উঠে। আর যখন বলা হচ্ছে হি রেইজড হিজ হ্যান্ড টু আনসার দ্য কোয়েশ্চেন, সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি করলো, তার হাত উঠালো। ভালো কথা। অথবা সে ভোরে উঠলো, রাইজ থেকে আমরা রোজ করতে পারি, সে, ঠিক আছে, ওই রোজ মানে গোলাপ না, কিন্তু পাস্ট ফর্ম হলো হি রোজ, তাহলে হি রেইজড হিজ হ্যান্ড, সে নিজে না উঠে তার হাতকে তুললো, সে নিজে না উঠে তার হাতকে তুললো। তো এই ক্ষেত্রে রেইজটা হচ্ছে পজিটিভ ভার্ব টু আনসার দ্য কোয়েশ্চেন। অথবা রেইজ ইওর হ্যান্ড, হাত ওঠাও তোমার, অথবা লিফট ইওর হ্যান্ড বা রেইজ ইওর হ্যান্ড ইফ ইউ নো দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন। তো এক্ষেত্রে আমাদের এই যে রেইজটা হচ্ছে পজিটিভ ভার্ব, রেইজটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো আশা করি এই জায়গায় আপনাদের আর প্রবলেম থাকার কথা না। ফল মানে নিজে পড়ে যাওয়া, আর ফেল মানে ফেলে দেওয়া, ঠিক আছে, ফেল দ্য ট্রি, একই বিষয়। এই যে বললাম ডাইভ নিজে ডুব দেওয়া, ডিপ মানে কোনো কিছু তরলে ডুবা না। তো এখন দেখেন যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই, এদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, গেট, ঠিক আছে, হ্যাভ, গেট, মেক, ঠিক আছে। যেমন আমি এর আগে কি বললাম যে আই উইল ডু ইট। এখানে এক্সাম্পল আরো কিছু দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এই জায়গাতে আপনাদেরকে দেখায়, আই উইল ডু ইট, ঠিক আছে, আই উইল হ্যাভ ইউ, অথবা গেট ইউ, অথবা মেড ইউ। তবে মেড ব্যবহার করলে একটু তফাৎ আছে। I will have, অথবা made you do this, made you do this, অথবা I will get you to do this। সেক্ষেত্রে আবার গেট ব্যবহার করলে ইনফিনিটিভ লাগবে। এখানে পজিটিভ ভার্ব জানতে গেলে যে বিষয়টা জানতে হবে সেটা হলো অ্যাকশন ডুয়ার আর অ্যাকশন রিসিভার। দেখেন I will do it, আমি এটা নিজে করবো, আর আমি এখানে নিজে করবো না, আমি তোমাকে দিয়ে করাবো। আই উইল হ্যাভ ইউ ডু দিস, অথবা আই উইল, ঠিক আছে, তখন এখানে আমাকে ব্যবহার করতে হবে মেক, আই উইল মেক ইউ ডু দিস, আমি তোমাকে করতে বাধ্য করব। মেক মানে ফোর্স, মানে সামবডি টু ডু সামথিং, কাউকে কোনো কিছু করতে বাধ্য করা, যে সে আমাকে এটা করতে বাধ্য করলো, বা সে আমাকে ইহা করতে বাধ্য করেছিল। হি মেড মি ডু দিস, হি মেড মি ডু দিস। এখানে মেড হচ্ছে ফোর্স করা, বোঝানো, কাউকে বাধ্য করানো। আর এটা সাধারণত কাউকে কি বলা, পারসুয়েট করে করানো, মানে বুঝিয়ে রাজি করিয়ে বা প্রলুব্ধ করে করানো, বা সহজভাবে বুঝিয়ে কাউকে দিয়ে করানো বা বলে করানো। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করি আই উইল, ঠিক আছে, হ্যাভ ইউ ডু দিস, তাহলে হ্যাভ ডু, এই যে হ্যাভ ব্যবহার করলাম, এটা পজিটিভ ভার্ব, বাধ্যবাধকতামূলক আরেকজনকে দিয়ে করাচ্ছি। মেক, মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই যে যদি আমি গেট ব্যবহার করি, আই উইল গেট ইউ টু ডু দিস, গেট ব্যবহার করলে আমাদের অ্যাকশন ডুয়ারের পরে, মানে গেট কাজ করবে কে, এখানে দেখেন কাজ করবে ইউ, তো অ্যাকশন ডুয়ারের পরে আমাদের ইনফিনিটিভ লাগবে, আর হ্যাভ মেকের পরে ভার্বের বেস ফর্ম। আর যদি বস্তুবাচক হয় তাহলে কি হবে, বস্তুবাচক হলে আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপাল। যেমন দেখেন আই উইল গেট, অথবা হ্যাভ দিস ডান, হ্যাভ দিস ডান, এই যে পাস্ট পার্টিসিপাল হয়ে গেল। আই উইল গেট অথবা হ্যাভ দিস ডান, গেট অথবা হ্যাভের পরে দিসটা হলো কি অ্যাকশন রিসিভার, মানে এটা করানো হবে, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট পার্টিসিপল। তো এই ক্ষেত্রে গেট বা হ্যাভ হচ্ছে অ্যাকশন, সরি, এরা হচ্ছে পজিটিভ ভার্ব, আর এই যে দিসটা হচ্ছে অ্যাকশন রিসিভার। আর এখানে ইউ, এখানে ইউ, এখানে ইউ, এরা হচ্ছে অ্যাকশন ডুয়ার। এই যে ইউ ডু দিস, মানে এইটা করবে কে, ইউ করবে, ঠিক আছে। আই উইল গেট ইউ টু ডু দিস, এই ডুটা কে করবে, সেটা ইউ। এ কারণে ইউ এখানে হচ্ছে অ্যাকশন ডুয়ার, এরা হচ্ছে অ্যাকশন ডুয়ার, আর এরা হচ্ছে অ্যাকশন রিসিভার। দেখেন অ্যাকশন ডুয়ার, অ্যাকশন ডুয়ার, অ্যাকশন ডুয়ার কে ইউ, আর এখানে এই যে দিসটা আছে দেখেন, দিসটা হচ্ছে অ্যাকশন রিসিভার, অ্যাকশন রিসিভার, তাহলে এটা হচ্ছে অ্যাকশন রিসিভার, ঠিক আছে। একইভাবে দেখেন আই উইল গেট ইউ টু ডু দ্য ওয়ার্ক, এখানে যদি আমি দ্য ওয়ার্ক বসাই দিসের পরিবর্তে, হ্যাঁ ভালো কথা, এখানে তাহলে হবে কি আই উইল গেট, ঠিক আছে, দিসের পরিবর্তে দ্য ওয়ার্ক ডান, দ্য ওয়ার্ক হলো অ্যাকশন রিসিভার। এখন আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখি। অপশন এইতে দেখেন ডিপ,
ঠিক আছে, এই যে দেখেন ডাইভ থেকে ডিপ, তার মানে এটা পজিটিভ। এখানে দেখেন ইট থেকে ফিড, তারপরে দেখেন রেইস, ঠিক আছে, রাইজের জায়গায় পজিটিভ ভার্ব রেইস। সিট থেকে সেট, এই যে দেখেন অল দিস ওয়ার্ডস আর, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 6-7 কোশ্চেন। তো ট্রানজিটিভ ভার্ব, এখন একটা মজার বিষয় দেখেন, এরা প্রতিটাই কিন্তু ট্রানজিটিভ ভার্ব হয় যখন এই যে আমাদের কমন ভার্বগুলো থেকে আমরা পজিটিভ ভার্ব করি। এখানে আগে আমরা পড়ে আসলাম, এরা তখন ট্রানজিটিভ হয়ে যায়। কোনো ইনট্রানজিটিভ ভার্ব যখন পজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয় তখন ট্রানজিটিভ হয়ে যায়। তো এখানে দেখেন ডিপ, ফিড, ঠিক আছে, ফিড দ্য বেবি উইথ মিল্ক, তো ভালো কথা। তারপর রেইজ ইউর হ্যান্ড, সেট দ্য টেবিল, ঠিক আছে, ফেল দ্য ট্রি। তো এই ক্ষেত্রগুলো নেই কিন্তু এটা ট্রানজিটিভ ভার্বও রাইট, আবার পজিটিভ ভার্বও রাইট। তো আমাদেরকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নিতে হবে, সেক্ষেত্রে আমাদের রাইট আনসার হচ্ছে পজিটিভ ভার্ব। কিন্তু এখানে দুটাই রাইট, এটাও রাইট আবার সিটাও রাইট। পজিটিভ ভার্বগুলো কি হয়, সাধারণত ট্রানজিটিভ ভার্বই হয়। পজিটিভ ভার্বগুলো কি হয়, সাধারণত ট্রানজিটিভ ভার্ব হয়, কারণ এরা অবজেক্ট নাই। এরা কি নাই, অবজেক্ট নাই। তো এখানে দেখেন যে মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, আই টেক দ্য মেডিসিন, আমি ঔষধ খাই। আর মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, মানে কি আমার মা আমাকে ওষুধ খাওয়ায়, মানে আমার ওষুধ খাইতে আগ্রহ নাই বা আমি ভুলে যাই, সেক্ষেত্রে কাজটা আমার মাই করে। তো সেক্ষেত্রে মাই মাদার মেক্স, মানে এখানে মেক মানে বাধ্য করা, মানে আমি ওষুধ না খেতে চাইলেও আমার মা আমাকে জোরাজোরি করে খাওয়ায়, ফোর্স করে, মানে মাই মাদার ফোর্সেস মি টু টেক দ্য মেডিসিন। তো তার মানে হচ্ছে মাই মাদার মেক্স মি টু টেক দ্য মেডিসিন, এখানে মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব, আমার মা আমাকে ওষুধ খাওয়ায়। মেক্স ব্যবহার করলে ফোর্স করা বোঝাবে, বাধ্যবাধকতা বা এখানে বাধ্য করা বোঝাবে। দেখেন আই উইল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আমি তাকে দিয়ে কাজটা করাবো। এখানে দ্য ওয়ার্ক হচ্ছে অ্যাকশন রিসিভার, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে গেটটা হচ্ছে পজিটিভ ভার্ব, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম। এখানে দেখেন হি রেজড হিজ হ্যান্ড, আগে তো আমরা পড়ে আসলাম যে হি রেজড হিজ হ্যান্ড টু আনসার দ্য কোয়েশ্চেন, অথবা রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ নো দ্য আনসার অফ দ্য কোয়েশ্চেন। তো রেইজ কোন ধরনের ভার্ব, রেইজ হচ্ছে পজিটিভ ভার্ব। তো এই প্রশ্ন আবারও বলি, এরা কিন্তু ট্রানজিটিভ ভার্ব রাইট আবার পজিটিভ ভার্ব রাইট, কিন্তু প্রশ্নকর্তা আনসার নিয়েছে পজিটিভ ভার্ব, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা। তো প্রশ্নকর্তাদের উচিত এইগুলো একাধিক অপশন না রাখা, কারণ পজিটিভ ভার্বগুলো যখন অবজেক্ট নেয়, ঠিক আছে, ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ রূপে আসে, তখন এরা কিন্তু ট্রানজিটিভ ভার্বই হয়। এখানে দেখেন হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ আমি তোমাকে খাওয়াই, তাহলে আই হ্যাভ ইট ইউ, ওটা হবে না, আই ইট ইউ, আমি তোমাকে খাই, কেমন হলো, আই ফিড ইউ, আই ফেড ইউ, ঠিক আছে। এখানে বলছে আমি তোমাকে খাওয়াই, এটা প্রেজেন্ট টেন্সে আছে। দেখেন থানা শিক্ষা অফিসার 4, রাজশাহী বিশ্ববিদ্যালয় 8-9, ইসলামী ইউনিভার্সিটি C 11-12, গণপূর্ত অধিদপ্তরে কম্পিউটার অপারেটর 16। তাহলে আমি তোমাকে খাওয়াই, তাহলে কি হবে, এটা আই ফিড ইউ। আর আমি তোমাকে খাওয়ালাম, তোমাকে খাওয়াইয়ের জায়গায় যদি খাওয়ালাম, এখানে যদি লাম করে দেয়, লাম করে দিলে তখন হবে এটা যে আমি তোমাকে খাওয়ালাম, আই ফেড ইউ, আই ফেড ইউ, তখন আবার আনসার এটা হয়ে যাবে। প্রশ্নকর্তা কৌশলী হয়ে বারবার যদি এটা না দিয়ে একটু পরিবর্তন করে যে আমি তোমাকে খাওয়ালাম, তখন রাইট আনসার হবে এইটা, খাওয়ালাম। এখানে দেখেন হোয়াট টাইপ অফ ভার্ব মেক ইন দ্য ফলোইং সেন্টেন্স ইজ, মানে কি নিচের বাক্যে কোন ধরনের ভার্ব হচ্ছে মেক। মাই মাদার্স মেক মি টেক দ্য মেডিসিন, মানে কি আমার মা আমাকে ওষুধ খেতে বাধ্য করে, ঠিক আছে, ওষুধ খেতে বাধ্য করে বা আমার মা আমাকে ওষুধ খাওয়ায়। তাহলে এখানে দেখেন মেক্স কোন ধরনের ভার্ব, অক্সিলারি হবে না, উইক ভার্ব। এখন দেখেন এখানে উইক বানানটা ভুল আছে, এটা হবে এই উইক, এটা হচ্ছে স্ট্রং ভার্ব, ঠিক আছে, এখন পজিটিভ ভার্ব। তো এখানে একটা যে বিষয়টা সেটা কিন্তু স্ট্রং ভার্ব হয় মেক, আবার পজিটিভ ভার্ব এখানে হবে, দুটোই হবে। কিন্তু এখানে মজার বিষয়, এখানে আমাদের মেইনলি প্রশ্নকর্তা চেয়েছে যে কাউকে দিয়ে কোনো কিছু করানো অর্থে, সেটা হবে পজিটিভ ভার্ব। প্রশ্নকর্তা আনসার ডি নিয়েছে। তবে এই যে মেক থেকে মেড, মেড, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে স্ট্রং ভার্বও বলতে পারি। এবারে আসেন ভার্বের ক্লাসিফিকেশন গুলো, স্টেটিভ ভার্ব আর হলো ডাইনামিক ভার্ব, আমরা যেগুলো আগে দেখে আসলাম। এখন এখানে এই উদাহরণটা আসছে, এর আগে কিন্তু আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করে আসছি। দ্বিতীয় ক্লাসে এগুলো আলোচনা করা ছিল, স্টেটিভ ভার্বকে, ঠিক আছে, ডাইনামিক ভার্বকে। তাহলে দেখেন স্টেটিভ ভার্ব যে ভার্ব দ্বারা কাজ না করা বুঝে অবস্থা বুঝাবে, তাদেরকে স্টেটিভ ভার্ব বা অবস্থাধর্মী ক্রিয়া বলে। যেমন এই যে সি আই সি এ, ঠিক আছে, আই সি এ বার্ড,
এটা কিন্তু অবস্থা বোঝাচ্ছে। ভালো কথা, হিয়ার, ফিল, স্মেল, লাভ, লাইক, হেট, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার, টু রিমেন, হ্যাভ, ওন। যেমন আমি বলতেছি যে ফোনটা আমার, মানে আমি ফোনটার মালিক, এখানে কাজ করা বোঝাচ্ছে না। তাহলে কি হবে? আই ওন দ্য ফোন। ঠিক আছে, আই ওন দ্য ফোন, অথবা আই ওন দ্য কার, অথবা আমি বলতেছি বাড়িটির মালিক, আই ওন দ্য হাউস। আমি বলতেছি আমার একটা কি আছে, বাড়ি আছে, তাহলে কি হচ্ছে? আই হ্যাভ আ হাউস। তো এক্ষেত্রে এরা কি বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে না। যেমন বলা হচ্ছে হি ডিজার্ভস প্রেইজ, মানে কি? সে প্রশংসার যোগ্য। হি ডিজার্ভস প্রেইজ। এখন আমি বলতেছি যে আমার সেটাই পাওয়া উচিত, আই শুড গেট হোয়াট আই ডিজার্ভ, মানে আমি যেটার যোগ্য। এখন একইভাবে এই যে বিলং, বলা হচ্ছে দ্য হাউস বিলংস টু মি, বাড়িটা আমার। তো এই যে আমার একটা অবস্থা বোঝাচ্ছে, এখানে কিন্তু এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে না। এগুলো মেন্টাল স্টেট বোঝায়, লাভ, লাইক, হেট। ঠিক আছে, এগুলো আসলে কাজ না, এগুলো হচ্ছে মানসিক অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমরা ভার্বগুলো ব্যবহার করি, বিলিভ, ফরগেট। ঠিক আছে, তো এই ভার্বগুলোকে আমরা বলি স্টেটিভ ভার্ব, এরা অ্যাকশন ভার্ব না। এখানে দেখেন হুইচ ওয়ান ইজ নট আ স্টেটিভ ভার্ব, তাহলে এখানে লাভ শুধু হাসিটা, ফিল, হিয়ার, টেস্ট, সি এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। এখন দেখেন এক্সাম্পলস অফ সেন্টেন্সের উইথ স্টেটিভ ভার্ব। তাহলে দেখেন আমরা প্রথমে আলোচনা করে নিই স্টেট অফ পারসিভিং, ভার্ব অফ পারসেপশন, বা এগুলোর সাধারণত কন্টিনিউয়াস টেন্স হবে না, এখানে সংক্ষেপে আলোচনা করা আছে। সি, হিয়ার, ফিল, স্মেল, টেস্ট। ঠিক আছে, যেমন হানি টেস্ট সুইট, ভালো কথা, কিন্তু আবার বলা হচ্ছে আই এম টেস্টিং দ্য স্যুপ, স্বাদ নেওয়ার ক্ষেত্রে কিন্তু আবার আলাদা হবে, সেক্ষেত্রে হতে পারে। এই যে দেখেন দ্য রোজ স্মেল সুইট, অথবা এমনটাও হতে পারে, দেখেন দ্য রোজের জায়গায় আমরা এইভাবে লিখতে পারি রোজেস। যখন নাউন প্লুরাল করব তখন কি হবে? এই ভার্বটাও প্লুরাল হয়ে যাবে, প্লুরাল ভার্ব থেকে এস আউট হয়ে যায়, মানে নাউন প্লুরাল হলে এস হয় আর ভার্ব সিঙ্গুলার হলে এস হয়। তাহলে রোজেস স্মেল সুইট, গোলাপের ঘ্রাণটা কি? মিষ্টি। ঠিক আছে, আমার অবস্থা কাজ করা বোঝাচ্ছে না, আই ফিল টায়ার্ড, আমি ক্লান্ত বোধ করতেছি। এই যে হানি টেস্ট সুইট, মধুর স্বাদে মিষ্টি। তাহলে আশা করি বুঝতে পারলেন। এই যে রোজেস, অনেকে রোজকে প্রপার নাউন মনে করে, রোজ কিন্তু ঠিক আছে স্পেসিফিক কমন নাউন, এই জন্য এর প্লুরাল হলো। তো যখন আমরা কমন নাউনকে ব্যবহার করব, হয় এদের প্লুরাল করব, অথবা এদের পূর্বে ডিটারমিনার বা আর্টিকেল ইউজ করব, বা অন্যান্য নিউমেরাল অ্যাডজেক্টিভ ইউজ করব। দ্য রোজ স্মেল সুইট অথবা রোজেস স্মেল সুইট। অথবা দেখেন রোজেস, রোজেস স্মেল সুইট। তাহলে এটা কিন্তু প্রপার নাউন না, আমরা নাউন অধ্যায়ে পড়ে আসছি, এটা কমন নাউন, এই জন্য এর আগে দা থাকলো, অথবা এর এখানে প্লুরাল হলো, দুটার সেন্স একই। স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেট, নন প্রোগ্রেসিভ ভার্ব, মানে এদের কন্টিনিউয়াস টেন্স হয় না। তবে আমি এর আগে একটা বিষয় বলি, এই যে সি, হিয়ার, ঠিক আছে, ফিল, স্মেল, টেস্ট, ঠিক আছে, এইগুলার কিন্তু কন্টিনিউয়াস টেন্স হতে পারে, তখন অর্থটা আলাদা হয়ে যাবে, সেন্সটা ডিফারেন্ট হয়ে যাবে। যেমন হিয়ার, ঠিক আছে, দ্য জাজ ইজ হিয়ারিং দ্য কেস। সাধারণত কোনো কিছু কানে শোনা, শ্রবণ, সাধারণ শোনার ক্ষেত্রে আমরা হিয়ার ব্যবহার করি, ঠিক আছে। আর যখন কোনো বিচার কার্য শুনানি বোঝাতে, তখন কিন্তু হবে দি দ্য জাজ ইজ হিয়ারিং দ্য কেস। যেমন এর আগে আমি উদাহরণ দেখালাম যে আই এম সিং মাই ডক্টর, মানে আমি আমার ডাক্তারের সাথে কি সাক্ষাৎ করতেছি, অথবা দ্য ডক্টর ইজ সিং হিজ পেশেন্ট, ডাক্তার তার রোগীকে দেখতেছে। তো সেই অর্থে ওই দেখা মানে তাকানো না, ওই দেখা মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তার ট্রিটমেন্ট করা, সেই সেন্সে আমাদেরকে কি মানে আমরা সি এর কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। তাহলে স্টেট অফ মাইন্ড অ্যান্ড ইমোশনাল স্টেট, এরা নন প্রোগ্রেসিভ ভার্ব। এই যে দেখেন লাভ, আই এম লাভিং ইউ হয় না, আই এম হেটিং ইউ হয় না, আই এম লাইকিং ইউ হয় না, আই এম বিলিভিং ইউ হয় না, আই এম ফরগেটিং ইউ হবে না, আই এম অ্যাপিয়ারিং। তাহলে আই লাভ ইউ, আই হেট ইউ, আই লাইক ইউ, আই বিলিভ ইউ, ঠিক আছে, আই ফরগেট ইট বা আই ফরগট ইট, আই উইল নেভার ফরগেট ইউ। তো এগুলোর সাধারণত আমরা কি করি না, কন্টিনিউয়াস টেন্স করতে পারি না।
এরা হচ্ছে স্টেট অফ মাইন্ড বা ইমোশনাল স্টেট ভার্ব। আর এখানে দেখেন স্টেট অফ পারসিভিং, ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশনকে আমরা ভার্ব অফ সেন্সেসও বলি, আমরা এটাকে ভার্ব অফ সেন্সেসও বলি। এই ভার্ব অফ পারসেপশনের মধ্যে মূলত আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলো কাজ করে। এই যে সি, চোখে দেখা, হিয়ার কানে শোনা, ঠিক আছে, ফিল মানে হৃদয় দিয়ে অনুভব করতেছেন আপনি, মানে এই ফিল মানে ত্বক দ্বারা, মূলত স্কিন আমাদের পঞ্চ ইন্দ্রিয় সবচেয়ে বড়। স্মেল, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছেন, টেস্ট জিহ্বা দিয়ে। তাহলে আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো মানে অ্যাকশনগুলো উপলব্ধি করি, মানে কাজগুলো, ক্রিয়াগুলো উপলব্ধি করি, এরাই হচ্ছে আমাদের স্টেট অফ পারসিভিং বা ভার্ব অফ পারসেপশন অথবা ভার্ব অফ সেন্সেশন, ঠিক আছে, অথবা ভার্ব অফ সেন্সেস। তারপরে আছেন স্টেট অফ বিং, মানে টু বি ভার্ব যেগুলো, এদের কন্টিনিউয়াস টেন্স হবে না। তো এর মধ্যে বি ভার্বের মধ্যে আছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন, এই যে বিকামও আছে, ঠিক আছে। হি বিকেম এ ডক্টর, সে ডাক্তার হলো, হি বিকেম এ ডক্টর। তারপরে কি আছে, যেমন দেখেন অবস্থা বোঝাচ্ছে, স্টেট অফ বিং, যে হি রিমেইন সিটেড, সে বসে থাকলো, হি রিমেইন সিটেড। আই রিমেইন সাইলেন্ট অল অ্যালং, আমি পুরোপুরি কি থাকলাম, নীরব থাকলাম। হি ইজ আ ব্রেভ বয়, এখানে বি ভার্ব দেখেন, উই আর বাংলাদেশি, তাহলে হি বিকেম, ঠিক আছে, হি বিকেম, ধরেন কি হলো, এ ডক্টর, এখানে কাজ করা বুঝালো না, কিন্তু সে ডাক্তার হলো, সে ডাক্তার হলো, দেখেন হি বিকেম এ ডক্টর। তো এক্ষেত্রে এটাও কিন্তু স্টেটিভ ভার্বই বোঝাচ্ছে, কাজ করা বোঝায়নি, হি বিকেম এ ডক্টর। আমরা অক্সফোর্ড থেকে কিছু এক্সাম্পলস দেখে নিই, যদি আমরা এক্সেপশন কিছু পাই। বিকাম থেকে পাস্ট ফর্ম বিকেম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল বিকাম, ঠিক আছে, বিকেম, হি বিকেম কুইন। পদবি হলে মনে রাখবেন, যদি কোনো পদবি বোঝায় বিকেমের পরে, হি বিকেম এ ডক্টর, কিন্তু হি বিকেম ক্যাপ্টেন, হি বিকেম ক্যাপ্টেন, তখন ওর আগে কিন্তু আর এ বসবে না, শি বিকেম কুইন। এই যে দেখেন কুইন একটা পদবি, কুইনের আগে কিন্তু আর্টিকেল বসে নাই। দেখেন শি স্টাডিং টু বিকাম আ টিচার, তাহলে শি বিকাম আ টিচার। পরে আমরা দেখি স্টেট অফ ইভেন্ট, মানে কি ঘটনা, ক্রিয়া বা অ্যাকশন ভার্ব বা ইভেন্ট ভার্ব, এই ভার্বগুলো দ্বারা কাজ করা বোঝায়। এরা সকল টেন্সে ব্যবহার হয়। এই যে লাভ, ইট, আই এম ইটিং, ইটকে সকল টেন্সে আপনি ব্যবহার করতে পারবেন। আই ইট, আই এম ইটিং, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং, ঠিক আছে, আই এইট, ঠিক আছে, আই ওয়াজ ইটিং, আই হ্যাড ইটেন, আই হ্যাড বিন ইটিং, মানে সবগুলো টেন্সে। আই উইল ইট, আই উইল বি ইটিং, আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ বিন ইটিং, মানে সবগুলোই হবে। গো, নো, ডু। এখানে আমরা দেখি একটা বিগত সালের কোশ্চেন, হানি টেস্ট সুইট, হোয়াট ইজ এক্সপ্রেস বাই দ্য ভার্ব টেস্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগের 9-10 কোশ্চেন। তো এখানে দেখেন স্টেট অফ ইমোশন নাকি স্টেট অফ বিইং নাকি ইভেন্ট, স্টেট অফ ইভেন্ট নাকি স্টেট অফ পারসিভিং। তো স্টেট অফ পারসিভিং এর ক্ষেত্রে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে ভার্বগুলো আমরা উপলব্ধি করি, রিলাইজ করি, সেইগুলোর ক্ষেত্রে। তারপরে বলা আছে স্টেট অফ ইমোশন। স্টেট অফ ইমোশনটা হলো পরেরটা, এই যে লাভ, হেট, লাইক, বিলিভ, ফরগেট, নাই। তারপরে আসেন স্টেট অফ ইভেন্ট। ইভেন্ট ভার্বের মধ্যে এখানে এইগুলো লাভ, ইট, মানে অ্যাকশন ভার্ব আর কি, নাই। স্টেট অফ বিং, বি ভার্ব, বিকাম, ঠিক আছে, আর বি ভার্ব রিমেন, এগুলো নাই। তাহলে হানি টেস্ট, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এটা হবে স্টেট অফ, এখানে আবারও দেখে নিই, হানি টেস্ট সুইট, এই যে প্রথমে টেস্ট, এটাকে আমরা বলি স্টেট অফ পারসিভিং বা ভার্ব অফ পারসেপশন। টেস্ট আপনি হানি টেস্ট সুইট, এই টেস্টটা আমরা উপলব্ধি করি, এটা মিষ্টি না বিটার নাকি সাওয়ার, টক নাকি তিতা, সেটা আমাদের জিভাই অনুভব করে। তো এক্ষেত্রে এই ভার্বটা হচ্ছে আমাদের স্টেট অফ পারসিভিং বা ভার্ব অফ পারসেপশন বা ভার্ব অফ সেন্সেশন বা ভার্ব অফ সেন্সেস। ইভেন্ট ভার্ব আর ইউজড ইন, তাহলে প্রোগ্রেসিভ ফর্ম, নন প্রোগ্রেসিভ ফর্ম, বোথ, মানে কি এটা
সব ধরনের টেন্সেই ব্যবহার হয় ইভেন্ট ভার্বগুলো, মানে অ্যাকশন ভার্বগুলো বা ডাইনামিক ভার্বগুলো। এদেরকে আমরা বলি স্টেট অফ ইভেন্ট বা অ্যাকশন ভার্ব বা ইভেন্ট ভার্ব বা ডাইনামিক ভার্ব। এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি। দেখেন, হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ের 19-20-এর। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব, তাহলে কি হচ্ছে দেখেন, দে পেইন্টেড দেয়ার ফেন্সেস গ্রিন, তারা তাদের বেড়া কি করলো, সবুজ রং করলো। তারা তাদের বেড়া দেওয়া, ফেন্সিং, ফেন্সেস, তাহলে কি হচ্ছে পেইন্ট দেয়ার ফেন্সেস, তার মানে রং করলো, কি রং করলো, ফেন্সেস, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। কি কালার করলো, গ্রিন। এক্ষেত্রে একটা বিষয় আছে, এটা নাউন অ্যাডজেক্টিভ উভয় পার্ট অফ স্পিসি হয়, অনেক সময় আসে যে দে পেইন্টেড দেয়ার হাউস গ্রিন, এখানে গ্রিন বা রেড অথবা যে কোনো কালারের নামই থাকুক অথবা হোয়াইট, এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ, মানে দুই ধরনের মতামতই রাইট আছে, কোথাও বলা আছে অ্যাডজেক্টিভ, কোথাও বলা আছে নাউন। তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। পরে দেখেন, উই বিলিভ দ্য বয়, আমরা ছেলেটাকে বিশ্বাস করেছিলাম। তাহলে বিলিভ দ্য বয়, বিলিভের পরে কাকে বিশ্বাস করেছিলাম, বালকটিকে, এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন, হি গেভ দ্য পেপার্স টু দ্য লয়ার, সে দিল, কি দিল, কাকে দিল, আইনজীবীকে সে কাগজপত্রগুলো দিল, মানে দলিলাদি আর কি, দলিলপত্র। তার মানে এটাও গিফটটাও ট্রানজিটিভ। এখন দেখেন, মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, আমার পরিবার অন্য শহরে চলে গেল বা চলে গিয়েছিল, মানে অন্য শহরে স্থানান্তর হওয়া বসবাসের জন্য। তো মুভের পরে এই যে এখানে প্রেপোজিশন টু আছে, টু অ্যানাদার সিটি, অন্য শহরে। তাহলে মাই ফ্যামিলি মুভ কোথায় গিয়েছিল, এখানে ওয়ারের আনসার আসতেছে টু অ্যানাদার সিটি। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে এইটা ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে মুভ মানে চলে যাওয়া, এর আর কোনো অবজেক্ট দরকার হচ্ছে না, আমার পরিবার চলে গিয়েছিল। পরে আসেন, মাই ইয়ঙ্গার ব্রাদার হ্যাজ বিকাম আ লয়ার, তাহলে এখানে বিকাম কোন ধরনের ভার্ব, আমরা এর আগে কিন্তু লিঙ্কিং ভার্বের আলোচনা পড়ে আসছি, যে হি বিকেম আ ডক্টর, ঠিক আছে, বা হি হ্যাজ বিকেম আ ডক্টর অথবা হি হ্যাজ বিকাম আ টিচার। তো এই ক্ষেত্রে এইটা কি ভার্ব, এইটা আমাদের লিঙ্কিং ভার্ব। কারণ এই যে দেখেন, মাই ইয়ঙ্গার ব্রাদার সাবজেক্ট, মাই ইয়ঙ্গার ব্রাদারও যে, এ লয়ারও সে। এখানে আমরা যদি ইকাল টু ব্যবহার করি, ইজ ব্যবহার করি, যে মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ আ লয়ার, মানে মাই ইয়ঙ্গার ব্রাদার হ্যাজ বিকাম আ লয়ার। তো এক্ষেত্রে এটা লিঙ্কিং ভার্ব। তারপরে দেখেন, আই স্লিপড এ সাউন্ড স্লিপ অ্যান্ড ফেল বেটার, মানে কি আমি ভালো ঘুমালাম। তো যে ক্ষেত্রে আমরা দেখবো যে ভার্বের নাউন, ওই ভার্বের নাউন ফর্ম অথবা সমজাতীয় নাউন কে আমরা যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করে কোনো ইনট্রানজিটিভ, স্লিপটা কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ বানাতে পারি, তো সেই ক্ষেত্রে এই ভার্বটা হচ্ছে কগনেট ভার্ব। আর এই যে অবজেক্ট, এটাকে আমরা বলি কগনেট অবজেক্ট। আই স্লিপড এ সাউন্ড স্লিপ অথবা আই ড্রিমড এ ওয়ান্ডারফুল ড্রিম, ঠিক আছে। তেমন আই র্যান এ রেস, এইরকম যেগুলোর ভার্ব থেকে আমরা নাউন পাই, মানে ভার্ব যেটা প্রেজেন্ট ফর্ম, ওটাকেই আমরা যদি নাউন হিসেবে মানে অবজেক্ট হিসেবে ব্যবহার করি, করে এই ভার্বটাকে ট্রানজিটিভ বানাই, সেক্ষেত্রে এটা হয়ে যায় কগনেট ভার্ব, আর ওই অবজেক্টটা, নাউনটা হয়ে যায় কগনেট অবজেক্ট। পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব, তাহলে দেখেন, শি ইজ ইটিং রাইস, সে নিজেই খাচ্ছে, এটা কমন ভার্ব হচ্ছে না। দ্য লেটার ইজ বিং রিটেন, চিঠিটা লেখা হচ্ছে, এখানে অন্য কারো দ্বারা লেখানো হচ্ছে না, ওইরকম সেন্স নাই। এখানে দেখেন, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, আমি কাজটা করাবো কাকে, তাকে দ্বারা। এখানে আমি নিজে কাজটা করব না, কাজটা করাবো তাকে দ্বারা, এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। হানি টেস্ট সুইট, মধু স্বাদে মিষ্টি, এটা কি ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব অথবা স্টেটিভ ভার্ব। এখানে আমরা দেখি, হুইচ ওয়ান ইজ ট্রানজিটিভ ভার্ব, দ্য বেবি স্লিপস, ঠিক আছে, স্লিপ হলো ইনট্রানজিটিভ ভার্ব। টু আর ইজ হিউম্যান, এখানে আর এর পরে কোনো অবজেক্ট নাই, নাউন প্রোনাউন কিচ্ছু নাই, তো ভালো কথা, এটাও ইনট্রানজিটিভ ভার্ব, ভুল করা, মানে এই ভার্ব নিজেই কমপ্লিট মিনিং দিচ্ছে যে ভুল করা। বাচ্চা ঘুমায়, এখানে অর্থ পরিপূর্ণ, ফায়ার ব্রান্স, আগুনে পোড়ায়। এখন দেখেন, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মেয়েটা টেক্স আফটার, আমি বলছি কি যদি ফ্রেজাল ভার্বের অবজেক্ট বসে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এরা ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। মেয়েটি দেখতে তার মায়ের মতো, মেয়েটি দেখতে তার মায়ের মতো, টেক আফটার মানে লুক লাইক, মানে দ্য গার্ল লুকস লাইক হার মাদার, মানে দ্য গার্ল এখানে রিজেম্বলস হার মাদার। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মেয়েটি দেখতে তার মায়ের মতো, একই কথাই, দ্য গার্ল লুকস লাইক হার মাদার অথবা দ্য গার্ল
রিজেম্বলস হার মাদার, তার মানে এইটা হচ্ছে অবজেক্ট, তার মানে এটাই ট্রানজিটিভ ভার্ব। দেখেন শি মিল্কস দ্য কাউ, ঠিক আছে, শি মিল্কস দ্য কাউ, সে গরুকে দোয়ায়, মানে কি গরুর বাট থেকে বা উলান থেকে সে দুধ নামায় বা দুধ বের করে। তো ভালো কথা, শি মিল্কস দ্য কাউ, মিল্কের পরে এই যে দ্য কাউটাই হচ্ছে অবজেক্ট, তার মানে সে গরুকে দোয়াচ্ছে। এটাকে আমরা কোন ধরনের ভার্ব বলতে পারি? এটা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি, তারপর এটা পজিটিভ ভার্বও বলতে পারি। কিন্তু এখানে বলছে দ্য ইনট্রানজিটিভ ইউজ অফ দিস সেন্টেন্স, ইনট্রানজিটিভ ইউজ। তাহলে দেখেন দ্য কাউ মিল্কিং হার, এটা হবে না। দ্য কাউ ইজ মিল্কড হার, এটাও হবে না, এগুলোর কোনো সেন্স আসে না। দ্য কাউ ইজ মিল্কিং, এখন হবে যে গরু দুধ দিচ্ছে, গরু দুধ দিচ্ছে। আর শি মিল্কস দ্য কাউ, সে এই গরুকে দোয়ায়, মানে গরুর দুধ বাট থেকে বের করে। দ্য কাউ ইজ বিং মিল্কড হার, এটাও ভুল। তাহলে রাইট আনসার এটা, যে গরু দুধ দিচ্ছে বা গরুর উলান বা বাট থেকে দুধ নামানো হচ্ছে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ভার্ব ইজ ইউজড ইনট্রানজিটিভলি। তাহলে দেখেন হি স্পোক দ্য ট্রুথ, সে সত্য কথা বললো। তাহলে স্পিক দ্য ট্রুথ এটা নাউন, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। আই ফিল এ সিভিয়ার পেইন, মানে কি আই ফিল অনুভব করি, কি করি, এ সিভিয়ার পেইন, তার মানে এটা অবজেক্ট নিয়েছে, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। রিং দ্য বেল, ঘন্টা বাজাও, তাহলে রিং বাজাও, কি বাজাও, ঘন্টা বাজাও, তার মানে এইটা অবজেক্ট নিয়েছে, এটাও ট্রানজিটিভ। তাহলে দেখেন দ্য শিপ স্যাঙ্ক র্যাপিডলি, জাহাজটা দ্রুত ডুবে গেল। তাহলে স্যাঙ্কের পরে কোনো নাউন নাই, প্রোনাউন নাই, মানে এর অবজেক্ট নাই। র্যাপিডলি এটা হলো অ্যাডভার্ব, তার মানে এটা ইনট্রানজিটিভ ভার্ব। মনে রাখবেন ইনট্রানজিটিভ ভার্বের অর্থ সম্পন্নের জন্য এরপরে নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট দরকার হয় না, এরপরে অ্যাডভার্ব বসতে পারে। পরেরটায় আসি, হি ইজ কল্ড আ জিনিয়াস, তাকে জিনিয়াস বলা হচ্ছে, মানে খুব মেধাবী বা জ্ঞানী ব্যক্তি বা বিস্ময়কর প্রতিভা, মানে তাকে একজন প্রতিভাধর বলা হয়। তো এই ক্ষেত্রে দ্য ভার্ব ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ নাকি লিঙ্কিং? তাহলে দেখেন হি ওয়াজ এ জিনিয়াস, ও সে, মানে হিকেই জিনিয়াস বলা হয়, মানে কি হি ইজ কল্ড আ জিনিয়াস, মানে হি ইজ আ জিনিয়াস, তার মানে ইজ কল্ড। এক্ষেত্রে যেটা আপনাদের সূত্রটা বলেছিলাম, যে এটা যে পিপুল কল হিম আ জিনিয়াস, ওইটা ছিল আমাদের কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব বা ফ্যাক্টিটিভ ভার্ব। এটা যখন প্যাসিভ হবে, ফ্যাক্টিটিভ ভার্বগুলো যখন প্যাসিভ হয় তখন এরা লিঙ্কিং ভার্ব হয়ে যায়। ফ্যাক্টিটিভ ভার্বগুলো যখন প্যাসিভ হয় তখন লিঙ্কিং ভার্ব হয়ে যায়। আর এই যে অবজেক্ট কমপ্লিমেন্ট যেটা, সেটা তখন সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যায়। যেমন পিপুল কল হিম আ জিনিয়াস, তখন হিম থেকে হয়ে গেল হি, হিটা সাবজেক্ট হলো। আর এই জিনিয়াস আগে ছিল পিপুল কল হিম এ জিনিয়াস, তো সেক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্ট ছিল, আর এখন হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে মাঝখানে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝখানের যে ভার্বটা থাকে, এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আমরা স্ট্রাকচারগুলো দেখি, দরকারি ইলাবোরেশন দেখেন। সাবজেক্ট, অবজেক্ট দেওয়া আছে, নাউন, লিঙ্কিং ভার্ব, ভার্ব ট্রানজিটিভ, ভার্ব ইনট্রানজিটিভ, কমপ্লিমেন্ট, অবজেক্ট ডাইরেক্ট আর অবজেক্ট ইনডাইরেক্ট। তাহলে দেখেন দ্য স্ট্রাকচার অফ দ্য ফলোইং সেন্টেন্স, এটা বহিরাগমন, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট ডিপার্টমেন্টের যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সহকারী পরিচালক পদে। দেখেন দে মেড করিম দ্য ক্যাপ্টেন, এখানে ভুল আছে, এখানে হবে দে মেড করিম ক্যাপ্টেন, কারণ এর আগে দা বসবে না। আর আগেও বললাম ফ্যাক্টিটিভ ভার্ব হলে কি হবে, যদি এরপরে আমাদের কি থাকে, পদবী সূচক কোনো শব্দ থাকে, সেক্ষেত্রে এর আগে আর্টিকেল বসবে না। দে মেড হিম চেয়ারম্যান, দে ইলেক্টেড হিম চেয়ারম্যান, দে সিলেক্টেড হিম ক্যাপ্টেন, ঠিক আছে। তো এক্ষেত্রে এটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব, এই মেডটাকে, আর এটাকে বলি ফ্যাক্টিটিভ অবজেক্ট, অথবা এটাকে আমরা বলি কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বকে আমরা বলি কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু এটার বিষয়ে বলা নাই। সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট না, এটা দুটো অবজেক্ট না, তার মানে সিও হচ্ছে না। সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এটা কমপ্লিমেন্ট না, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ এটা হচ্ছে অবজেক্ট আর এটা কমপ্লিমেন্ট, কারণ করিমও যে ক্যাপ্টেনও সে। পরে দেখেন সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, মানে দুটো অবজেক্ট। হি গেভ মি আ বুক, এটাই রাইট, এটা হলো ভার্ব, এর দুটো অবজেক্ট। সে কাকে দিল, আমাকে দিল, কি দিল, এ বুক, মানে দুটো অবজেক্ট নিছে। দেখেন হি গেভ এ বুক টু মি, এটা অ্যাক্সারে যাচ্ছে না, সেক্ষেত্রে এই যে প্রিপোজিশন আছে, তখন এটার হবে সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব,
আগে এই যে ডাইরেক্ট অবজেক্ট, তারপরে টু, তারপরে দিতে হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আর এখানে সরাসরি হি গেভ এ গুড বুক, সাবজেক্ট ভার্ব আর ডাইরেক্ট অবজেক্ট। হি গেভ এ বুক হুইচ ওয়াজ গুড, এটা সাবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দেখেন হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ফর দ্য টাক্সার, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে শি ইজ অ্যান ইনোসেন্ট লেডি, এখানে এটা নাউন কমপ্লিমেন্ট, এটা হচ্ছে না। দেখেন শি লুকস লাইক অ্যান ইনোসেন্ট লেডি, তাহলে এখানে হচ্ছে না, কারণ এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে এইটা হচ্ছে আমাদের প্রেপোজিশন। শি লুকস ইনোসেন্ট, হ্যাঁ এটা ঠিক আছে, সাবজেক্ট, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইনোসেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এখানে দেখেন শি ইজ লুকিং অ্যান ইনোসেন্ট, এখানে ভুল, কারণ ইনোসেন্ট অ্যাডজেক্টিভ, ওর আগে আর্টিকেল এ অ্যান বসবে না, অ্যাডজেক্টিভের আগে সাধারণত এ অ্যান বসে না। হোয়াট ইজ দ্য কারেক্ট সেন্টেন্স ফর দ্য টাক্সার, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এই যে আমরা লিঙ্কিং ভার্ব দেখে আসছি যে বন্যা হ্যাজ ফলেন ইল, বন্যা অসুস্থ হয়েছে, এইটাই হবে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্ট। তারপর দেখেন বন্যা হ্যাজ ফলেন অ্যান ইল গার্ল, এটা হবে না, কারণ এটা নাউন কমপ্লিমেন্ট, আর এখানে সেন্সটাও ডিফারেন্ট। বন্যা হ্যাজ বিন ফলিং ইল, এটার কন্টিনিউয়াস টেন্স প্রয়োজন নাই, অপ্রয়োজনীয়। বন্যা হ্যাজ টার্ন আউট টু বি এ ফলেন ওম্যান, ঠিক আছে, এইটাও ডিফারেন্ট টাক্সারে আসে, এই টাক্সারে যায় না, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। হোয়াট ইজ দ্য টাক্সার অফ দ্য সেন্টেন্স, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে দেখি সাবজেক্ট ভার্ব ইনট্রানজিটিভ অ্যাডভার্বিয়াল, এইটাই দেখেন সাবজেক্ট, ওয়াকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইন দ্য মর্নিং আমি কখন হাঁটছিলাম, সকালে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল মানে মূলত অ্যাডভার্বগুলো। এখানে বলা আছে ভিটি মানে ভার্ব ট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ ভার্ব না, এটা ভুল। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব নাই, এখানে অ্যাডজেক্টিভও নাই। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে এটা লিঙ্কিং ভার্ব না, এই কারণে এটা ভুল। এটা প্রিপোজিশনাল ফ্রেজ ঠিকই আছে, কিন্তু এখানে ফাংশন করেছে অ্যাডভার্বিয়ালের। তারপরে দেখেন হুইচ ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, মাই মাদার নেম মি আকিব, ঠিক এই যে মেড মি ক্যাপ্টেনের মতো একই, করিম ক্যাপ্টেন, আর এখানে আমার মা আমার নাম দিল আকিব, তাহলে একই বিষয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইনডাইরেক্ট, অবজেক্ট ডাইরেক্ট, মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এখানে নাই, এটা হলো কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, এটা হলো অবজেক্ট, আর এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে ট্রানজিটিভ ভার্ব এই যে দেখেন অবজেক্ট আর নাউন কমপ্লিমেন্ট, এখানে আকিবটা হচ্ছে নাউন, তাই নাউন কমপ্লিমেন্ট। যেমন পিপুল মানে দে কনসিডার মি অনেস্ট, তারা আমাকে সৎ মনে করে, তো ভালো কথা, সেক্ষেত্রে সেটা আবার হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এখানে অ্যাডজেক্টিভ নাই, এটা নাউন, আকিবটা নাউন। সাবজেক্ট ভার্ব ইনট্রানজিটিভ নাউন কমপ্লিমেন্ট না, নাই। এবার আসেন আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, দে ইলেক্টেড হিম দেয়ার লিডার, ঠিক আছে, এখন দেয়ার লিডার, দেয়ার না ব্যবহার করলেই হতো, এখন তাদের নেতা নির্বাচন করছে, ক্ষেত্রে ঠিকই আছে, স্পেসিফিক করে দিয়েছে। তাহলে এটা কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, তাহলে এটা ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমাদেরকে দেখতে হবে অবজেক্ট আর নাউন কমপ্লিমেন্ট, এই যে দেখেন সাবজেক্ট ভার্ব, ওতে অবজেক্ট আর নাউন কমপ্লিমেন্ট, দেয়ার লিডার, এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, এই অবজেক্টের নাউন কমপ্লিমেন্ট। সাবজেক্ট ভার্ব, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট না, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, এটাও হয়, কিন্তু নাউন কমপ্লিমেন্ট এটা বেটার হয়। এখানে দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট, এখানে অবজেক্ট আবার ডাইরেক্ট অবজেক্ট কোত্থেকে আসলো, মোস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটাই আনসার, নাউন কমপ্লিমেন্ট। হি রাইটস আ বুক, প্যাটার্ন অফ দিস সেন্টেন্স ইজ, তাহলে কি হচ্ছে সাবজেক্ট ভার্ব ট্রানজিটিভ ডাইরেক্ট অবজেক্ট। এই যে দেখেন ভার্বের যদি একটা অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। হি রাইটস এ বুক, সে লেখে, কি লেখে, একটা বই লেখে, তাহলে সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব ডাইরেক্ট অবজেক্ট। এখানে কি বলছে সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব, তো ইনট্রানজিটিভ ভার্ব হলে তো কি নেয় না, অবজেক্টই নেয় না। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট, তো এখানে ইনডাইরেক্ট অবজেক্ট কিছু না, এটা বস্তুবাচক। সাবজেক্ট লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে লিঙ্কিং ভার্বও নাই, কমপ্লিমেন্টও নাই। এবার আসি বি ভার্ব প্লাস আইএনজি, তাহলে রানা ইজ হ্যাভিং এ বার্থডে, ঠিক আছে, এটা গেল বি ভার্ব প্লাস আইএনজি থাকলো। আই এম টু গো টু, এখানে তো বি ভার্ব আছে কিন্তু আইএনজি নাই। এখানে রহিমা হ্যাজ গন টু দ্য সিটি, এখানে বি ভার্ব নাই, ভালো কথা। রানা হ্যাভিং এ পার্টি, ঠিক আছে, ওয়েন টু দ্য জু, এখানে পুরাপুরি ভুল, এখানে না আছে বি ভার্ব, না আছে, এখানে আইএনজি আছে কিন্তু বি ভার্ব নাই। পরেরটা দেখেন, এই যে এলিনা বিকেম আ ডক্টর, তাহলে এলিনা সাবজেক্ট, বিকেম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে না, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব নাউন ফ্রেজ, এটাই।
এ ডক্টরটা হচ্ছে নাউন ফ্রেজ, আর বিকেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখানে কি বলা আছে? সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না। ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট এইটা না, এটা হচ্ছে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, নাউন ফ্রেজ। সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাডজেক্টিভ না, এটা রাইট না। পরে দেখেন, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স শি লেফট হার লাগেজ বিহাইন্ড। তাহলে এখানে প্রেপোজিশন বসছে, দেখেন প্রেপোজিশনটার পরে কিন্তু অবজেক্ট না, এটা কাজ করেছে অ্যাডভার্বের। তাহলে দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেপোজিশন। আমরা এটাকে প্রেপোজিশন বলতে পারবো না যদি প্রেপোজিশনের অবজেক্ট না থাকে। সে পিছনে তার কি মালামাল রেখে আসলো, সে পিছনে মালামাল রেখে আসলো। যেহেতু বিহাইন্ডের অবজেক্ট নাই, প্রেপোজিশনের অবজেক্ট না থাকলে সেটা প্রেপোজিশন থাকে না, সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এত কষ্ট করারই দরকার নাই। আনসার ডি। এখানে অ্যাডভার্ব কোনটা, এটাতেই আছে। মনে রাখবেন, প্রিপোজিশনের পরে যদি তার অবজেক্ট না থাকে, নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট না থাকে, সাধারণত ব্যতিক্রম আছে, প্রিপোজিশনটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এই যে রুলসে বলা আছে, কোনো প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে তার সাধারণত কি হবে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট, ডাইরেক্ট। তাহলে সেন্ট, করিম সেন্ড মি এ ফ্লাওয়ার, এটাই রাইট। ফ্লাওয়ার ইজ সেন্ট টু, প্যাসিভ করার দরকারই নাই। আই সেন্ট এ ফ্লাওয়ার টু হিম। তো এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট, ভার্ব, ডাইরেক্ট অবজেক্ট, তারপরে টু, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স সানজি প্রেজেন্টেড মি এ ফ্লাওয়ার। প্রেজেন্টের পরে এটা ইনডাইরেক্ট অবজেক্ট, এটা ডাইরেক্ট অবজেক্ট। সে আমাকে দিল, কি দিল, একটা ফুল দিল। এই যে দেখেন, আই হ্যাভ বিন টিচিং ইউ গ্রামার, আমি আপনাদেরকে গ্রামার শেখাচ্ছি। তাহলে টিচের পরে এটা আপনারা ইনডাইরেক্ট অবজেক্ট, আর গ্রামারটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, কমপ্লিমেন্ট নাউন না, এটা হচ্ছে না, কারণ এটা কমপ্লিমেন্ট না, এরা অবজেক্ট। ইউ আর গ্রামার আলাদা, মি আর ফ্লাওয়ার আলাদা। তো এক্ষেত্রে এটা বাতিল। পরে দেখেন, সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট, আর হলো ডাইরেক্ট অবজেক্ট, এটাই রাইট। কারণ এখানে আই থেকে ইউ এবং গ্রামার, এখানে তিনটাই আলাদা আলাদা সত্তা। ইউ আলাদা, গ্রামার আলাদা, মি আলাদা, ফ্লাওয়ার আলাদা। তার মানে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। সে আমাকে উপহার দিল, কি উপহার দিল? তবে এই বাক্যটা ভুল আছে। সানজি প্রেজেন্টেড মি এ ফ্লাওয়ার, এটা ভুল। এটা হবে সানজি প্রেজেন্টেড মি উইথ আ ফ্লাওয়ার। আবারও বলি, সানজি প্রেজেন্টেড মি উইথ এ ফ্লাওয়ার। এই জায়গায় প্রশ্নে উইথ বাদ গেছে, এই জায়গায় উইথ হবে, এটা প্রশ্নকর্তার ভুল। এই জায়গায় উইথ হবে, এই উইথটা প্রশ্নকর্তা ভুল করছে, আমি আর দিয়ে কি করব? দেখেন, দ্য মিল্ক গট ব্যাড। তাহলে মিল্ক সাবজেক্ট, গট লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাডজেক্টিভ অবজেক্ট হয় না, এই জন্য এটা বাতিল। সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, নাউন ফ্রেজ। এখানে ব্যাডটা অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ না, এটাও হয় না। সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাডজেক্টিভ। এটা আসলে লিঙ্কিং ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব না। এই যে দেখেন, সাবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্ব, অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটাই রাইট। এরপরে আমরা আলোচনা শুরু করব ভার্বালস গুলো নিয়ে। নন ফাইনাইট ভার্ব, এর মধ্যে আছে জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ। তবে এরপরে আমি ডিজিটাল বোর্ডে ক্লাস নেব, বসে বসে আর ক্লাস না। আপনারা ক্লাসটা দেখে নিয়েন, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন, কোনো কিছু বুঝতে না পারলে প্লিজ জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনগুলোর সমাধান দেওয়ার। ভালো থাকবেন। আর আমি পড়াতে গিয়ে কোনো ধরনের স্লিপ অফ টাং হোক বা কোনো ধরনের টাইপিং মিস্টেক হোক, যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। আর পরবর্তীতে আমাকে জানাবেন প্লিজ। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।